আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এন্ড ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এন্ড ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। ওকে, আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। সবাই আজকে লাইভটা শেয়ার করে দাও। ওকে, সো যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি and ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। ওকে, আমি একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করো তো। আমরা হচ্ছে আর 1 মিনিট অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ইনশাল্লাহ আজকে যে ক্লাসে যা যা পড়াবো এর মধ্যে থেকেই আসবে। তুমি জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত করো। কেমিস্ট্রি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ইনশাল্লাহ তোমার আর ভয় থাকবে না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করবো এবং ভাইয়া যেভাবে বলবো সেভাবে জাস্ট ট্রিক্স গুলো মনে রাখবে এবং এমসিকিউ গুলো সলভ করবা। ইনশাল্লাহ দেখবা তুমি পরীক্ষা হলে সবকিছুই পারতেছো বা সবকিছু পরিচিত লাগতেছে আর কি। ওকে, সো আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছো। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, হ্যাঁ। অল ক্লিয়ার, জি ক্লিয়ার আছে, সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সো আর 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড, সবাই আর কি লাইভটা শেয়ার করে দাও। আজকে এই ক্লাসের পিডিএফটা তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটা শেয়ার করে আমাদের পেজে স্ক্রিনশট দিবা। তাহলে আজকের ক্লাসের যে পিডিএফটা সেটা খুব ইজিলি পেয়ে যাবে আর কি। ওকে, আর যারা পেইড ব্যাচের আছো তোমাদেরকে এমনি ওয়েবসাইটে আপলোড দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, আর 20 সেকেন্ড অপেক্ষা করবো। ওয়েবসাইটে ক্লাস করা যাবে না এটা। না, এটা ফেসবুক লাইভে হচ্ছে না, এটা ফেসবুক লাইভেই করো। ওয়েবসাইটে হচ্ছে রেকর্ডেড আকারে যখন থাকবে তখন ক্লাসটা করতে পারবো আর কি। ওকে, আর আজকে যেহেতু ফ্রি ক্লাস এই জন্য ফেসবুক পেজে হচ্ছে আর কি। প্রাইভেট ক্লাসগুলো তুমি ওয়েবসাইটে করতে পারবে, সমস্যা নেই। ওকে, কারণ এখানে কমেন্ট করতে হবে সবাই। সবাই আর কি চেষ্টা করবা শেষ পর্যন্ত থাকা, তাহলে ইনশাল্লাহ তোমার এই অধ্যায়তে আর খুব একটা বেশি পড়া লাগবে না যে আর কি। ওকে, ওকে, তো আর বেশিক্ষণ না, আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড পরে আমরা শুরু করে দিব। শেয়ার করে অলমোস্ট ডান। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আর 10 সেকেন্ডের মধ্যে জানাও। ওকে, শেয়ার করা অলমোস্ট ডান। তো যারা যারা শেয়ার করছে একটু কমেন্ট করে দেবে শেয়ার ডান, তাহলে আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবো। তাহলে এরপরে তোমাদের হচ্ছে মডারেটর স্ক্রিনশট নিয়ে রাখবে, এরপর তুমি চাইলেই তোমাকে সাথে সাথে পিডিএফটা দিয়ে দেওয়া হবে আর কি। ওকে, সমস্যা নাই।
হ্যাঁ স্টার্ট করেন। ওকে, তো সবাই রেডি? সবাই রেডি হলে কমেন্ট করো রেডি। সবাই হচ্ছে বই খাতা নিয়ে বসো, কারণ আজকে যেগুলো বলবা এগুলো সবাই নোট করে রাখবা। তো সবাই আর কি যদি রেডি হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাই রেডি। রেডি হয়ে থাকে কমেন্ট করো রেডি। ওকে। মুগ্ধ যোজন রয়, মুগ্ধ যোজন রয় তোমার হাহা রিয়েক্ট পড়ে গেছে। মুগ্ধ যোজন রয়ের, আচ্ছা মুগ্ধ যোজন রয় তোমার হচ্ছে এটা হাহা রিয়েক্ট পড়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তুমি মেবি ভুলবশত পড়ে যেতেই পারে। ওকে। ওকে, তো চলো শুরু করি আমরা। আমাদের হচ্ছে আজকে চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। সো নামটা শুনেই বুঝতে পারতেছো ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে হলে কি ইংলিশ পড়া লাগে? ইংলিশ পড়া লাগবে, হ্যাঁ। কারণ তোমার হচ্ছে জেইউডি তে ইংলিশে আছে 4 মার্কস, ঠিক আছে। তারপরে এ ইউনিটে আছে ইংলিশে আছে 3 মার্কস। তো ইংলিশ তো পড়া লাগবেই, বাট একেবারে যে ঢাবিতে যেমন বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে অনেক বেশি ইংলিশ পড়া লাগে, মেডিকেলে যেরকম ইংলিশে অনেক বেশি পড়া লাগে, জাহাঙ্গীরনগর কিন্তু অত একটা পড়া না লাগলেও পড়া লাগবে আর কি ইংলিশ, ঠিক আছে। ইংলিশ স্কিপ করার কোনো সুযোগ নাই। ওকে, তো চলো আমরা শুরু করি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। সো ফার্স্টে দেখো আমাদের বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ। তো দেখো আমাদের এই যে পর্যায় সারণী, এই অধ্যায়টা পারতে গেলে সবার আগে আমাদের পর্যায় সারণীটা খুব ভালো মতো পারতে হবে আর কি, কোথায় কি মৌল আছে না আছে আর কি। ওকে, আচ্ছা। তো দেখো, আমাদের ফার্স্টে আমাদের টোটাল আমরা জানি পর্যায় কয়টা আছে বলো তো? পর্যায় আছে 7টা, আর গ্রুপ আছে কয়টা? 18টা। পর্যায় 7টা এবং গ্রুপ আছে কয়টা? 18টা। তো এই পর্যায় 7টার মধ্যে আবার দেখো ভাগ আছে আর কি, বুঝছো? আমি তোমাদেরকে একটু দেখাই, হলুদ কালারটা ভালো দেখা যাবে। হ্যাঁ, তো দেখো প্রথম যে গ্রুপটা আছে, বুঝছো, প্রথম যে পর্যায়টা আছে, প্রথম 1 নাম্বার যে পর্যায়টা আছে এটাকে বলা হয় কি বলতো? অতি সংক্ষিপ্ত পর্যায়। প্রথম পর্যায়টাকে কি বলা হয়? অতি সংক্ষিপ্ত। দেখো ফার্স্টে দেখো, তোমাকে আমি যদি তোমাকে একটু দেখাই একে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো ফার্স্টে কি থাকে, দেখো একেবারে অতি সংক্ষিপ্ত, তারপরে কি হবে? সংক্ষিপ্ত, তারপরে কি হবে বলতো? দীর্ঘ, তারপরে কি হবে বলতো? অতি দীর্ঘ, এভাবে যাবে। সো মনে রাখবা অতি সংক্ষিপ্ত পর্যায় মাত্র একটা, বাকি সব হচ্ছে দুইটা দুইটা করে। দেখো সংক্ষিপ্ত কয়টা কয়টা ভাইয়া? 2 আর 3 হচ্ছে সংক্ষিপ্ত। দীর্ঘ কে কে ভাইয়া? 4 আর 5 হচ্ছে দীর্ঘ। এবং 6 আর 7 কি হবে বলতো? অতি দীর্ঘ। তাহলে কি হলো দেখো তো, সবার 1 নম্বরে যেটা আছে সেটা অতি সংক্ষিপ্ত, তারপরে দুইটা কি হবে ভাইয়া? সংক্ষিপ্ত, তারপরে কি হবে? সংক্ষিপ্ত শেষ, এরপর আস্তে আস্তে কি হতে হবে? বড় হতে থাকবে, তাই না? তো তারপরে এটা কি হবে বলতো? দীর্ঘ, তারপরেরটা কি হবে বলতো? অতি দীর্ঘ। তাহলে অতি সংক্ষিপ্তকে শুধুমাত্র পর্যায় 1, 2 আর 3 হচ্ছে ভাইয়া সংক্ষিপ্ত, 4 আর 5 হচ্ছে দীর্ঘ, 6 আর 7 কি বলতো? অতি দীর্ঘ পর্যায় আর কি, ঠিক আছে। এই হচ্ছে পর্যায়ের মোটামুটি নাম আর কি, কোনটাকে কি পর্যায় বলা হয়। এখন আসি ভাইয়া, তোমার এই অধ্যায় পারতে গেলে পর্যায় সারণীটা খুব ভালো মতো পারতে হবে আর কি, ঠিক আছে। পর্যায় সারণী, তো তোমরা এই যে এখান থেকে তোমার কিভাবে তোমরা একটা মানে দেখা গেছে যে অনেক সময় পারমাণবিক সংখ্যা তোমাদের মনে থাকে না, তো কিভাবে তোমরা পারমাণবিক সংখ্যাটা মনে রাখবা, কি কোন ট্রিক্স এর মাধ্যমে বের করবা, সেটাও আজকে ক্লাসে খুব ভালো মতো দেখাই দিব আর কি। ওকে, সো দেখো ফার্স্টে 1 নাম্বার গ্রুপে যারা আছে, বুঝছো, 1 নাম্বার গ্রুপে যারা আছে, 1 নাম্বার গ্রুপে কে কে আছে এটা তোমরা সবাই জানো যে কি, লিনাকে রুবি সাইজ করে কোথায় বলো তো? ফ্রান্সে, ঠিক আছে। লিনাকে রুবি সাইজ করে কোথায়? ফ্রান্সে, এটা তোমরা সবাই জানো। তো এখানে আমার কোনটা কোনটা লাগবে ভাইয়া? 1 নাম্বার গ্রুপটা লাগবে, 2 নাম্বার গ্রুপটা লাগবে, ঠিক আছে। এরপরে এই পাশে যে কয়েকটা আছে এই সব কয়েকটা লাগবে আর কি, বুঝছো। 1 2 আর এই পাশে যে কয়েকটা আছে এই সবগুলা লাগবে। তো 2 নাম্বারটা কি বলতো? 2 নাম্বারটা মনে রাখবে ভাই, এই যে তোমার হচ্ছে এই যে বিরিয়ানি, ঠিক আছে, মোগলাই, কাবাব, এগুলো কোথায় থেকে আসছে বলতো? মোঘল আমল থেকে আসছে। কোন আমল থেকে আসছে ভাইয়া? বিরিয়ানি, মোগলাই, কাবাব আমরা যেগুলো খাই এগুলো সব মোঘল আমলের জিনিসপাতি, বুঝছো। তো মোঘল আমলে যারা ছিলেন তারা কিন্তু অনেক ধনী ছিলেন, তারা সবগুলো কিসে খেত বলতো? সোনার বাটিতে খেত। কিসের বাটিতে খেত ভাইয়া? সোনার বাটিতে খেত, বুঝছো। তারা কিসের বাটিতে খেত? গোল্ডের বাটিতে খেত আর কি। কি কি খেত? বিরিয়ানি, মোগলাই, কাবাব। তাহলে মনে রাখবা ভাইয়া, বিরিয়ানি, মোগলাই, কাবাব কিসের বাটিতে রাখো বলবে? স্বর্ণের বাটিতে রাখো। তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব স্বর্ণের বাটিতে রাখো, ঠিক আছে। তো সবাই একটু এটা কমেন্ট করে ফেলো, বিরিয়ানি, মোগলাই, কাবাব স্বর্ণের বাটিতে রাখো, এটা সবাই কমেন্ট করে ফেলো। বিরিয়ানি, মোগলাই, কাবাব স্বর্ণের বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব স্বর্ণের বাটিতে রাখো, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। ওকে, আচ্ছা তাহলে 1 নাম্বারটা কি বলছিলাম? লিনাকে রুবি সাইজ করে কোথায় বলতো? ফ্রান্সে। আর পরেরটা কি বললাম? বিরিয়ানি, মোগলাই, কাবাব কোথায় রাখো? স্বর্ণের বাটিতে রাখো আর কি। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এরপর আসি, দেখো আমাদের এই পাশের গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই যে এই পাশে যেগুলো আছে। তো দেখো এখান থেকে আমরা কিভাবে মনে রাখতে পারি। তো
এই যে গ্রুপ 18 যেটা আছে এটা তো এমনি আমাদের মনে থাকে, নিষ্ক্রিয় গ্যাস কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমার সাথে সাথে দুইবার বলো, দেখবে এমনি মুখস্থ হয়ে গেছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। গ্রুপ 18 কিন্তু মনে রাখা খুব একটা কঠিন কিছু না, এমনি মনে থাকে, কোনো ট্রিক্স লাগে না। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর গ্রুপ 17 কি ভাইয়া? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সবাই কম বেশি জানি কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এটাও মুখস্থ করার কিছু নাই। তাহলে গ্রুপ 17 আর 18 কম বেশি আমাদের সবারই মনে থাকে। আচ্ছা, এরপর দেখো অভি নামে একটা ছেলে আছে, বুঝছো? অভি। তো অভি হচ্ছে এই যে আজকে ক্লাস কখন হবে এটা জানার জন্য আমাকে কল দিতে আসছিল আর কি, বুঝছো? মানে আমার নাম্বারে কল দিতে গেছে। তো আমার নাম্বারে কল দিতে যে ও ভুলে কি করছে, নাম্বারটা একটু ভুল ডিজিট করছে। তো ও কি করছে, টেলিফোনে কল দিতে গেছিল, বুঝছো? টেলিফোনে আমাকে কল দিতে গেছিল। তো টেলিফোনে চাপতে যে ও ভুল করে একটা ডিজিট ভুল চেপে ফেলছে, যার ফলে আমার কাছে কল না এসে, আমার নাম তো সানজিদ, আমার কাছে কল না এসে কার কাছে কল চলে গেছে বলো তো? সেলিনার কাছে কল চলে গেছে। কার কাছে কল চলে গেছে ভাইয়া? সেলিনার কাছে কল চলে গেছে। তো এই যে অভির সাথে যে সেলিনা যে পরিচয়টা হয়েছিল, এটা কিসের মাধ্যমে হয়েছিল বলতো? টেলিফোনের মাধ্যমে হয়েছিল। তাহলে ভাই মনে রাখবা, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, তাহলে মনে থাকবে। অভির সাথে সেলিনার, কমেন্ট করো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। ঠিক আছে, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো, দেখি তোমরা কমেন্ট করবো, তারপরে পরের টপিকে যাব। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, একটু সবাই কমেন্ট করে ফেলো তো। হ্যাঁ, কমেন্ট এখনো আসে নাই, দ্রুত 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 কমেন্ট করো, তোমরা দ্রুত কমেন্ট করলে দ্রুত আগানো যাবে। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, একটু সবাই দ্রুত কমেন্ট করে ফেলো। দ্রুত দ্রুত তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি। অভির সাথে সেলিনা টেলিফোনে পরিচয়, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। অনেক বড় কমেন্ট, এই জন্য করতে তোমাদের হয়তো টাইম লাগতেছে। তো সবাই কমেন্ট করে ফেলো। তো ভাইয়া অভিতে কি হইলো বলো তো? অভিতে হচ্ছে ভাইয়া অক্সিজেন, বুঝছো? অভিতে কি ভাইয়া? অক্সিজেন। অভির সাথে, সাথেতে কি বলতো? অভিতে হচ্ছে অক্সিজেন, সাথেতে হচ্ছে কি বলতো? সালফার। সেলিনাতে ভাইয়া, সেলিনাতে হচ্ছে ভাইয়া সেলেনিয়াম। টেলিফোনেতে কি বলতো? টেলুরিয়াম। ঠিক আছে, আর পরিচয়তে কি বলতো? পলিনিয়াম। অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়। ঠিক আছে, হ্যাঁ। ইভা কমেন্ট করছো, আর পারভেজ কমেন্ট করছো, থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা হচ্ছে বাধ্যগত স্টুডেন্ট। ঠিক আছে, যেটা বলি সেটা কমেন্ট করো। ওকে, তো এরকমই দরকার, যারা এরকম শেষ মানে আগামী 3টা মাস এরকম ভাবে লেগে থাকতে পারবা, ভাইয়া যেগুলো বলবো সেগুলো মেনে চলতে পারবা, তারাই দিন শেষে চান্স পাবা আর কি, বুঝছো? সো ইনশাল্লাহ লেগে থাকো, অনেক ভালো করতে পারবা। সো দেখো, অভির সাথে সেলিনা টেলিফোনে পরিচয়, এটা কত নাম্বার গ্রুপের মৌল হলো ভাইয়া? কিভাবে মনে রাখবা দেখো, এই গ্রুপের ফার্স্টে কি আছে ভাইয়া? অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন কত নাম্বার গ্রুপের মৌল? তোমরা জানো যে অক্সিজেন গ্রুপ 16 মৌল। তাহলে এই যেগুলো আছে সবাই কত নাম্বার গ্রুপের মৌল হবে ভাইয়া? গ্রুপ 16 মৌল হবে। তাহলে এটা হচ্ছে ভাই গ্রুপ 16 ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয় আর কি, বুঝছো? আচ্ছা, এরপর দেখো ভাই, আমার একজন মানে আমার পরিচিত আন্টি ছিল, তিনি হচ্ছে 9 পাস ছিল, বুঝছো? তিনি কোন পাস ছিল ভাইয়া? 9 পাস ছিল। তো কি হয়েছে, তো আমরা তো জানি ভাই ক্লাস 8 পাস করলে একটা সার্টিফিকেট দেয়, সেটা হচ্ছে ভাই জেএসসি সার্টিফিকেট। আর ক্লাস 10 পাস করলে কি সার্টিফিকেট দেয় বলো তো? এসএসসি সার্টিফিকেট দেয়, তাই না? 9 পাস, 8 পাস করলে দেয় ভাইয়া জেএসসি সার্টিফিকেট, 10 পাস করলে দেয় এসএসসি সার্টিফিকেট। এই যে ভাইয়া যে 9 পাস করছে, তাকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে? দেওয়া হবে না কিন্তু, তাই না? সো আলটিমেটলি এই যে একটা বছর যে কষ্ট করে সে পড়লো ক্লাস 9 পর্যন্ত, এটার জন্য কি তাকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে? দেওয়া হবে না কিন্তু, ঠিক আছে?
তো এই আন্টি যখন মনে করো চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে গেল, এসএসসি বলছে যে এসএসসি ন্যূনতম এসএসসি পাস লাগবে, এসএসসি পাস তো সে না, তাহলে সে কিন্তু চাকরিটা পায় নাই। ঠিক আছে, তো এই যে 9 পাস আন্টি তিনি কি করলো বলতো, এই কষ্টে পরবর্তীতে কি খেলো বলতো, বিষ খেলো। তো আমার সাথে কমেন্ট করো 9 পাস, বুঝছো 9 পাস, পাস বানান লিখবা কি PAS, এসএস দরকার নাই, PAS লিখবা শুধু। তাহলে কি লিখবা 9 পাস আন্টি বিষ খেলো। তাহলে কমেন্ট করো কি 9 পাস আন্টি বিষ খেলো, 9 পাস আন্টি বিষ খেলো। তো ভাই 9 কি বলতো, 9 হচ্ছে ভাই নাইট্রোজেন, 9 হচ্ছে কি ভাই নাইট্রোজেন, পাশেতে কি ভাই পিতে ফসফরাস, এস এ আর্সেনিক, 9 নাইট্রোজেন, পিতে ফসফরাস, এস এ কি আর্সেনিক। আন্টিতে কি ভাই, আন্টিতে হচ্ছে ভাই অ্যান্টিমনি, আন্টিতে কি ভাই অ্যান্টিমনি। বিষতে কি ভাই, বিষতে হচ্ছে ভাই বিসমাথ, বিষতে কি ভাই বিসমাথ। তাহলে ভাই 9 পাস আন্টি কি খেলো বলতো, বিষ খেলো। এটা সবাই কমেন্ট করে ফেলো। এটা ভাই কত নাম্বার গ্রুপের মৌল হবে, এর প্রথমে কোন মৌলটা আছে ভাই 9 কি বলতো, 9 হচ্ছে ভাই নাইট্রোজেন, 9 কোনটা ভাই নাইট্রোজেন। ঠিক আছে, আমি নাইট্রোজেন গ্যাস লিখছি আর কি, মেইনলি কোনটা নাইট্রোজেন মৌলটা আর কি, বুঝছো। 9 কি ভাই নাইট্রোজেন, নাইট্রোজেন কত নাম্বার তোমার গ্রুপের মৌল, 15 নাম্বার গ্রুপের মৌল, কারণ শেষ করতে কয়টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে, তাহলে 10 যোগ হয়ে কত হবে 15 হবে। তাহলে ভাই নাইট্রোজেন যেহেতু 15 নাম্বার গ্রুপের মৌল, তাহলে এই যে 9 পাস আন্টি বিষ খেলো, তাহলে এরা সবাই কত নাম্বার গ্রুপের মৌল হবে, গ্রুপ 15 মৌল হবে আর কি। ওকে, আচ্ছা এরপর দেখো বাংলাদেশ আর ইন্ডিয়া, বুঝছো, তো গেছে হচ্ছে আলু কিনতে গেছে। এই যে মনে করে একটা এই যে বাংকার, বাংকারের মধ্যে হচ্ছে অনেকগুলা কি আছে বলো তো, আলু আছে, ছোট আলু আছে, বড় আলু আছে, ঠিক আছে, অনেক ধরনের আলু আছে। তো একটা এই যে বাংলাদেশ একটা থালা নিয়ে গেছে, এই যেটা হচ্ছে বাংলাদেশের থালা আর কি, বুঝছো। ইন্ডিয়াও একটা থালা নিয়ে গেছে, এটা হচ্ছে ইন্ডিয়ার থালা। তো বাংলাদেশও একটা থালা নিয়ে গেছে, ইন্ডিয়াও একটা থালা নিয়ে গেছে। তো বলো এই যে বড় যে আলুগুলো আছে, বুঝছো, এই বড় আলুগুলা কে নিবে বলতো, বাংলাদেশ নিবে নাকি ইন্ডিয়া নিবে? তোমরা এতদিন ধরে কি দেখে আসতেছো, বড় আলুগুলা কে নেয় বলতো? বড় যে আলুগুলো আছে এগুলো সব সময় দেখবা যে ইন্ডিয়া কিন্তু নিয়ে যেতে চায়, তাই না? বড় আলুগুলো সবসময় কে নিয়ে যেতে চায় ভাইয়া, ইন্ডিয়া গুলো নিয়ে যেতে চায়, তাই না? মনে রাখবা বড় আলু গেল, কমেন্ট করো আমার সাথে সাথে, বড় আলু কোথায় গেল বলতো, ইন্ডিয়ার থালায়। বড় আলু গেল কোথায় ভাইয়া, ইন্ডিয়ার থালায়। এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। বড় আলু গেল, বড় আলু গেল কোথায় বলতো, ইন্ডিয়ার থালায়। বড় আলু গেল ইন্ডিয়ার থালায়, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। বড় আলু গেল ইন্ডিয়ার থালায়, কমেন্ট করে ফেলো কি ভাই, বড় আলু গেল ইন্ডিয়ার থালায়। দেখো বড় আলু গেল ইন্ডিয়ার থালায়, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। ওকে, দেখি তোমাদের কমেন্ট গুলা। বড় আলু গেল ইন্ডিয়া থালায়। তো ভাইয়া বড়তে কি ভাইয়া, বড়তে হচ্ছে ভাইয়া বড়, দেখো কি লিখি, বড় মানে কি বলতো, বোরন। বড়তে কি ভাইয়া বোরন, বড়তে কি ভাইয়া বোরন। আলুতে কি বলতো, আলুতে কি ভাইয়া, আলুতে হচ্ছে ভাইয়া অ্যালুমিনিয়াম। আলুতে কি বলতো, আলুতে হচ্ছে ভাইয়া অ্যালুমিনিয়াম। আলুতে কি ভাইয়া, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আলুতে কি ভাইয়া, আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম। বড় আলু কোথায় গেল বলতো, হ্যাঁ ঠিক আছে তোমাদের। ওকে, বড়তে কি ভাইয়া বোরন, আলুতে কি বলতো, অ্যালুমিনিয়াম। গেল, গেল, দেখো গেলতে কি বলতো, গ্যালিয়াম। গেলতে কিন্তু আবার জার্মেনিয়াম কেউ ভেবো না, গেল, GA গেল। ঠিক আছে, কোথায় গেল ভাইয়া, ইন্ডিয়ার থালায়, ইন্ডিয়াম। ঠিক আছে, আর থালাইতে কি বলতো, থালাইতে হচ্ছে ভাইয়া থ্যালিয়াম। তাহলে বড় আলু গেল কোথায় ভাইয়া, ইন্ডিয়ার থালায়। বড় আলু গেল কোথায় ভাইয়া, ইন্ডিয়ার থালায়। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম, বড়তে ভাইয়া বোরন, আলুতে অ্যালুমিনিয়াম, গেলতে গ্যালিয়াম, গ্যালিয়াম। ঠিক আছে, ইন্ডিয়াতে ইন্ডিয়াম, থালাইতে কি বলতো, থ্যালিয়াম আর কি। ওকে, তাহলে বড় আলু গেল ইন্ডিয়ার থালায়। আচ্ছা এরপর দেখো ভাইয়া, এই যে কিছুদিন আগে, প্রায় 2-3 বছর আগে কি হয়েছিল বলতো, কাশি। কাশির কারণে কি হয়েছিল, করোনা ছড়াচ্ছিল। ঠিক আছে, তো এরকম রাজার ছেলের আর কি অনেক কাশি হচ্ছিল। তো রাজা কি বলছে, যে এই যে আমার এই ছেলের কাশি যে ঠিক করে দিতে পারবে, ঠিক আছে, যদি আমার ছেলের কাশি কেউ সারাই দিতে পারে, তাহলে আমি খুশি হয়ে কি দিব বলতো, সোনা দিব। তাহলে কি বলছিল বলতো, কাশি গেলে সোনা পাবে। কমেন্ট করো কি, আমি যেভাবে কমেন্ট লিখছি সেভাবে। কাশি, কাশি বানান লিখবা CSI, কাশি। তোমরা মেসেঞ্জারে মেসেজ করার সময় বা টেক্সটিং করার সময় কি করো বলো তো,
তুমি হচ্ছে ইয়া করো না, শর্ট ফর্মে লেখো না, তাহলে কাশিও লিখবে এভাবে সিএসআই, ঠিক আছে? কাশি গেলে সোনা পাবে, কাশি গেলে সোনা পাবে, কমেন্ট করো কাশি গেলে সোনা পাবে। তো দেখো কাশিতে সিতে কি বলতো কার্বন, এসআইতে সিলিকন, কার্বন সিলিকন, গেলে গেলে গেলেতে কি বলতো জিই জার্মেনিয়াম, আগেতে কি ছিল বলতো বড় আলু গেল, আর এটা হচ্ছে কি বলতো গেলে, ঠিক আছে? কাশি গেলে কি পাবে বলতো সোনা, এসএন মানে কি বলতো টিন, এসএন মানে কিসের সঙ্গে টিন, আর পিবি পাবো, পাবেতে কি বলতো পিবি মানে কি লেড। তাহলে কাশি গেলে সোনা পাবে, এটা কত নাম্বার গ্রুপের মৌল হলো তাইলে? এরা হচ্ছে ভাইয়া দেখো কার্বন কয় নাম্বার, কার্বনের শেষ কক্ষে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? কার্বনের শেষ কক্ষে বলতে তোমার 4টা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন আছে? 4টা। এরা কত নাম্বার গ্রুপের মৌল? গ্রুপ 14 এর মৌল। তাহলে গ্রুপ 14 এর মৌলগুলো আমরা কি দিয়ে মনে রাখলাম? কাশি গেলে সোনা পাবে, কাশি গেলে কি পাবে বলতো সোনা পাবে, এটা হচ্ছে গ্রুপ 16 গেল আর কি। ওকে, আচ্ছা তাহলে এবার আমাকে কমেন্ট করে জানাবা তোমরা এসবি এটা কত নাম্বার গ্রুপের মৌল ছিল, দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারো। এসবি, এসবিটা কত নাম্বার গ্রুপের মৌল ছিল কমেন্ট করো তো দেখি। এসবি, এসবি এটা কত নাম্বার গ্রুপের মৌল ছিল একটু কমেন্ট করে জানাও তো। এসবি এটা কত নাম্বার গ্রুপের মৌল ছিল দেখি, সবাই কমেন্ট করো। এসবি এটা কত নাম্বার গ্রুপের মৌল ছিল দেখি, কমেন্ট করে জানাও তো। আর যাদের আজকের এই ক্লাসের পিডিএফটা লাগবে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, শেয়ার করে স্ক্রিনশট আমাদের পেজে দিবা, তোমাদেরকে আজকের এই ক্লাসের পিডিএফটা কিন্তু পুরোপুরি দিয়ে দেওয়া হবে ফ্রিতেই। ওকে, হ্যাঁ কাশি গেলে সোনা পাবে। আচ্ছা এসবিটা তোমরা অ্যান্সার দিতে থাকো, ততক্ষণ আমি নেক্সট স্লাইড পড়াইতে লাগি। ওকে, আচ্ছা এবার আসো দেখি আমরা কিভাবে হচ্ছে পারমাণবিক সংখ্যাটা বের করতে পারি আর কি, বুঝছো? এটাও চলে গেল। আচ্ছা আসো আমরা দেখি যে কিভাবে আমরা পারমাণবিক সংখ্যাটা বের করতে পারি। তো দেখো ফার্স্টে এই ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, তুমি যদি ভাই এইগুলোর ক্ষেত্রে বের করতে চাও, এই যে এইগুলার ক্ষেত্রে বের করতে চাও গ্রুপ 13 থেকে 17 এর ক্ষেত্রে তোমার একটা ম্যাজিক্যাল নাম্বার মনে রাখতে হবে ভাইয়া। ম্যাজিক্যাল নাম্বারটা ভাই মনে রাখবা 8 যোগ 18। আচ্ছা আমি তোমাদের সাথে লিখি, তুমি আমার সাথে লিখবা 8 18 18 32, ঠিক আছে? 8 18 18 32 কমেন্ট করে ফেলো আমার সাথে সাথে। 8 18 18 32, ঠিক আছে? 8 18 18 32, 8 18 18 32। তবে 8 18 32 কি হইলো দেখো, তুমি মনে করো ফর এক্সাম্পল গ্রুপ 14ই ধরলাম, গ্রুপ 14 তে কি আছে বলো তো? কার্বন, তারপরে কি আছে কাশি গেলে, ঠিক আছে? গেলেতে কি জার্মেনিয়াম, কাশি গেলে কি পাবো? সোনা পাবো আর কি, ঠিক আছে? তো কার্বনেরটা তো তুমি জানো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত জানো বলো তো? 6। তো আমি তোমাকে কি মুখস্থ করেছিলাম? 8 18 18 32, তাই না? সো তুমি যদি ভাই সিলিকনেরটা বের করতে হয় তাহলে কত যোগ করবা বলো তো? এই ম্যাজিক্যাল নাম্বার 8 যোগ করে দিবা। তাহলে 6 এর সাথে তুমি 8 যোগ করে দাও, কত পাবা? 6 এর সাথে 8 যোগ করলে তুমি 14 পাবা। কত পাবা? 14 পাবা। এর পরেরটা বের করতে গেলে কত যোগ করতে হবে ভাইয়া? 18 যোগ করতে হবে। তাহলে জার্মেনিয়ামেরটা বের করতে গেলে কি করতে হবে ভাইয়া? 14 যোগ 18 কত হবে বলো তো? 32। ওকে ফাইন। 3 বের করবা তুমি, তাহলে কি করতে হবে? 32 এর সাথে কত যোগ করতে হবে বলো তো? 18 যোগ করতে হবে। দেখো 32 যোগ 18 কত পাচ্ছ দেখো তো? 50। আর লেডের ক্ষেত্রে কত যোগ করতে হবে? 32 যোগ করতে হবে। তাহলে 50 যোগ 32 মানে কত আসবে বলো তো? 82 আসবে। কত আসবে? 82 আসবে। তাহলে 14 32 50 82, দেখি তো আমরা ঠিক আছে নাকি? আচ্ছা আমরা একটা আগেরটায় যাই, দেখো হয়ে গেল। এই যে 14 32 50 82 মিলে গেছে, পারমাণবিক সংখ্যা মিলে গেছে কিন্তু। তো তুমি যদি গ্রুপগুলা মনে রাখতে পারো, তুমি যদি ভাইয়া গ্রুপগুলা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি তুমি পারমাণবিক সংখ্যাও কিন্তু বের করে আনতে পারতেছো আর কি, বুঝতে পারছো? তুমি দেখো সেম একইভাবে অক্সিজেনের ক্ষেত্রেও মিলবে। আগে তুমি ইয়াটা লিখে ফেলো, অভির সাথে সেলিনার টেলিফোনে পরিচয়, ঠিক আছে? তো ফর এক্সাম্পল মনে করো তোমার পলিনিয়ামটা বের করতে হবে, পলিনিয়ামের পারমাণবিক সংখ্যাটা কত এটা তোমার বের করতে হবে। তুমি জানো না, তুমি কারটা জানো ভাই? অক্সিজেনটা জানো। অক্সিজেনটা কত জানো? 8 জানো। তো তুমি কি মুখস্থ করছিলা? 8 18 18 32, এই ম্যাজিক্যাল নাম্বারটা মনে রাখছিলা, তাই না? তো তুমি এবার সালফারটা বের করো, তাহলে কত যোগ করে দিবা? 8 যোগ 8, তার মানে কত হবে? সালফার 16। সেলিনিয়াম এটা বের করো, তাইলে 16 সাথে কত যোগ দিবা ভাইয়া? 16 সাথে ভাই তুমি 18 যোগ দিবা, শেষ। এর পরেরটা যদি ভাই যোগ করতে তাহলে 16 18 মিলে কত হইলো?
34। এরপরে আবার কত যোগ দিবা, টেলিগ্রামেরটা বের করতে গেলে 34 যোগ 18 কত আসতেছে দেখো তো 52, ঠিক আছে। এর পরেরটা বের করতে গেলে কত হবে 52 যোগ 32, ঠিক আছে, 52 যোগ 32 তাহলে কত আসতেছে 84, তাহলে কত আসতেছে দেখো তো 84 আসতেছে। তাহলে পলিনিয়াম কি 84 আছে, আমরা একটু মিলাই দেখি তো, এই যে পলিনিয়াম কত আছে, 84 আছে, মিলছে কিন্তু। সো দেখো তুমি পরীক্ষার হলে আসলে আরো কিভাবে শর্টে করবা সেটাও দেখাই দিচ্ছি। তোমার কাজ কি হবে, তোমাকে বলছে কি, তোমাকে বলছে মনে করো লেড বের করতে বলছে, তোমাকে লেড বের করতে বলছে, তোমাকে দেওয়া আছে কার্বন। তো তোমার এতগুলা বের করা লাগবে না, তুমি কি করবা কার্বনের সাথে কি করবা, দেখো কার্বনের সাথে আমি এখানে দেখাই অন্য একটা কালি দিয়ে, তুমি পরীক্ষা হলে আসলে কি করবা সহজে, কার্বন কত 6, 6 এর সাথে ভাই তুমি ফার্স্টে 8 যোগ দিবা, 8 তারপরে আবার কত যোগ দিবা 18 যোগ দিবা, তারপরে 18 যোগ দিবা, তারপরে 32 যোগ দিবা, তুমি লেডেরটা পেয়ে যাবা আর কি, বুঝতে পারছো, যেই কয় নাম্বার বলবে সেই কয়টা যোগ দিয়ে দিবা তাইলেই হয়ে যাবে। ওকে, সো দেখো তোমার কিন্তু এই যে বারবার যোগ করা লাগতেছে না, একবারে তুমি ওই সংখ্যাগুলো যোগ দিয়ে দিবা, তাহলে কিন্তু ইজিলি তুমি লাস্টেরটা পেয়ে যাচ্ছ আর কি। 8 18 18 32 যোগ দিয়ে দিবা, দেখবা লেডেরটা পেয়ে গেছো। সো তোমার কিন্তু সবগুলা পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা করে কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই, তুমি গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত এই ট্রিক্স ফলো করলেই কিন্তু সব বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে থাকলে একটু কমেন্ট করো যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা যাই, ওকে ক্লিয়ার, নেক্সট আমরা যাই। দেখো এই যে পর্যায় সংখ্যা আমাদের শেষ, এরপরে দেখো আমি তোমাদেরকে বইয়ে যে সকল ইনফরমেশন আছে সবগুলো একসাথে করে এনে দিছি। আচ্ছা, ইভা বলছে ক্লিয়ার, ওকে। তো দেখো এখানে কিন্তু খুব ইজিলি তুমি এগুলা পড়তে পারবা আর কি, এখানে তোমার যে ইনফরমেশনগুলো বই বিভিন্ন জায়গায় আছে সংখ্যাগত মান একসাথে পড়বা, একসাথে পড়লে মাথায় থাকবে। সো দেখো ফার্স্টে আমরা আসি, ক্ষার ধাতুর সংখ্যা যদি বলে কয়টা ভাইয়া, ক্ষার ধাতুর সংখ্যা হচ্ছে 6টা, ক্ষার ধাতুর সংখ্যা কয়টা 6টা, মৃৎ ক্ষার বললেও ভাইয়া কয়টা হবে 6টা, তাহলে ক্ষার ধাতু বললেও 6টা, মৃৎ ক্ষার বললেও ভাইয়া কয়টা হবে 6টা হবে আর কি। ওকে, নিক্টোজেন্স মানে গ্রুপ 15 যারা আছে, গ্রুপ 15 প্রথম মৌলকে নাইট্রোজেন, তো নাইট্রোজেন থেকে আসছে কি বলতো নিক্টোজেন্স, তাহলে গ্রুপ 15 মৌল সমূহকে কি বলা হয় ভাইয়া নিক্টোজেন্স, গ্রুপ 15 মৌল সমূহকে বলা হয় কি নিক্টোজেন্স। নিক্টোজেন শব্দের অর্থ কি ভাইয়া শ্বাসরোধকারী গ্যাস, নিক্টোজেন শব্দের অর্থ কি ভাইয়া শ্বাসরোধকারী গ্যাস। তাহলে ভাই নিক্টোজেন্স কারা বা শ্বাসরোধকারী গ্যাস কারা, আমরা কি খালি নাইট্রোজেন হবে না, যদি বলে ভাই যে ফসফরাস এটাও কি হবে বলতো নিক্টোজেন্স বা শ্বাসরোধকারী হিসেবে পরিচিত হবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে গ্রুপ 15 কে কি বলা হয় নিক্টোজেন্স, গ্রুপ 16 কে কি বলা হয় ভাই চ্যালকোজেন, গ্রুপ 16 কে কি বলা হয় চ্যালকোজেন, চ্যালকোজেন শব্দের অর্থ কি আকরিক সৃষ্টিকারী, তাহলে ভাই 15 কে বলা হচ্ছে নিক্টোজেন, 16 কে বলা হচ্ছে কি তোমার চ্যালকোজেন, এবং গ্রুপ 17 কে কি বলা হচ্ছে বলতো হ্যালোজেন, গ্রুপ 17 কে কি বলা হচ্ছে বলতো হ্যালোজেন। ওকে, গ্রুপ 17 কে কি বলা হচ্ছে হ্যালোজেন। আচ্ছা, হ্যালোজেন মৌলের সংখ্যা বললে আবার কয়টা বলবা 4টা, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, অ্যাস্টাটিনকে কিন্তু আবার এখানে রাখে নাই আর কি, হ্যালোজেন মৌলের সংখ্যা কয়টা বলবা 4টা বলবা আর কি। ওকে, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টা বলতো গ্রুপ 18, এটাকে কি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমরা কি কি জানলাম দেখো, 15 নিক্টোজেন, 16 চালকোজেন, 16 চালকোজেন, 17 হ্যালোজেন, আর 18 কি বলতো নিষ্ক্রিয় গ্যাস, 18 কি ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস, 18 কি ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস। ওকে, ওকে, পেইড ব্যাচে তো পিডিএফ অটো পেয়ে যাবে, হ্যাঁ পেইড ব্যাচে ক্লাস শেষে ক্লাসটা আপলোড করে দেওয়া হবে, পাশাপাশি ক্লাসের নিচে দেখবা পিডিএফও আছে আর কি। ওকে, পিডিএফ আপলোড দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, আরেকটা বার বলে রাখি, তোমরা যারা পেইড ব্যাচে আসো, তোমরা যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই, দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা আর কি, তোমাদেরকে দেখাই দিই কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবা। সো ফার্স্টে admissionwarrior.com ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যাওয়ার পর দেখবা এই যে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো ডিসকাশন গ্রুপ যেটা, এই যে ফর এক্সাম্পল আমি তো জেওডি মাস্টার ব্যাচে আছি মনে করো, তুমি আগে যাবা এই যে লগ ইন করবা, লগ ইন করার পর মাই কোর্সেসে যাবা যে তুমি কি কি কোর্স কিনছো। সো এই দেখো জেওডি মাস্টার ব্যাচে তুমি যদি যাও ক্লাস শুরু করো না চাপ দিবা, সো এখানে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে আমাদের অফিসিয়াল সিক্রেট গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে চাপ দিবা, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে আর কি, বুঝছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে চাপ দিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করাই দিবে আর কি। ওকে, একইভাবে এখানে টেলিগ্রাম ফেসবুক গ্রুপও ক্লাস শেষে আপলোড করে দেওয়া হবে, সো এখানে ফেসবুক গ্রুপে চাপ দিবা, ফেসবুক
গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে আর কি। ওকে, টেলিগ্রাম গ্রুপে চাপ দিও, টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এই যে এখানে সব ক্লাসগুলো আপলোড দেওয়া থাকবে। এই যে প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজ কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে। এই যে পিডিএফ সেকশনে যাবা, এখানে দাগানবের পিডিএফ গুলো দেওয়া আছে, কেমিস্ট্রি এন্ড বায়োলজি দাগানবের পিডিএফ দেওয়া আছে। পিডিএফ এ এখন ক্লাস তো ফার্স্ট ক্লাস, তো ক্লাস শেষে পিডিএফ এর এখানে ক্লাসের পিডিএফটাও আমি আপলোড করে দিব আর কি। ওকে, আচ্ছা, সো এই আর কি পেইড ব্যাচের কাহিনী। তো যারা যারা বুঝতেছো না এইভাবে করলেই হবে আর কি। ওকে, আর যারা যারা এখনো এনরোল করো নাই দ্রুত এনরোল করে ফেলো, আমাদের ওয়েবসাইটে যে তুমি সকল কোর্স সম্পর্কে জানতে পারবে আর কি। জেইউডি, জেইউ এ+ডি সকল কোর্স সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, আসি এবার ক্লাসে। আচ্ছা, এরপর দেখো ভাই সেতু মৌল। সেতু মৌলের সংখ্যা বললে বলবো কত ভাই? সেতুতে স আছে, সাথেও স আছে, তাহলে সেতু মৌল কয়টা ভাইয়া? সেতু মৌল হচ্ছে ভাই 7টা। সেতু মৌল 7টা। এখন ভাই মনে রাখবে আমাদের টোটাল মৌল কয়টা বলো তো? 118টা। টোটাল মৌল সংখ্যা কয়টা ভাইয়া? 118টা। তো 118টার মধ্যে ভাইয়া মনে রাখবা 94টা হচ্ছে ধাতু। 94 প্লাস 6, আমরা তো জানি অপধাতু আমরা 6টা মুখস্থ করছি না, তোমাদেরকে আমি অপধাতু 6টা একটু মুখস্থ করাই দিই। তো আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করো অপধাতু 6টার নামটা লেখো। জি বেআই, মনে রাখো। তুমি মনে করো যে বেআই কাকে বলে বলো তো? এই যে শ্বশুর বাড়ি মানুষজনদেরকে কি বলা হয়? বেআই বলা হয় না? তুমি মনে রাখবা জি বেআই, এটা হচ্ছে অপধাতু। আসতেছি, সাবধানে, আসতেছি বানানটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসতেছি ইংলিশে কমেন্ট করবা, আসতেছি কিভাবে বলো তো? সাবধানে কমেন্ট করে ফেলো। জি বেআই, আসতেছি সাবধানে। এরা সবাই কি? অপধাতু। জি বেআই, আসতেছি সাবধানে। তুমি জিতে হচ্ছে জার্মেনিয়াম, বেআইতে হচ্ছে ভাইয়া বোরন। বেআইতে কি ভাইয়া? বোরন। তাহলে জার্মেনিয়াম, বোরন, আসতেছি আর্সেনিক, টেলুরিয়াম, সিলিকন। ঠিক আছে, আসতেছি দেখো সবগুলোতেই মৌলের নাম আছে। আসতেছি আর্সেনিক, টিতে টেলুরিয়াম, এসআইতে কি বলতো? সিলিকন। সাবধানে কে সংক্ষেপে কি লেখে বলতো? এসবি, তার মানে কি? অ্যান্টিমনি। তাহলে কি? জি বেআই, আসতেছি সাবধানে। কমেন্ট করে ফেলো জি বেআই, আসতেছি সাবধানে। হ্যাঁ, যে অনুযায়ী ওইটা পড়লেই হবে। জি বেআই, ওইটা পড়বা, পাশাপাশি আমাদের ক্লাসের স্লাইড পড়বা, এনাফ। জি বেআই, আসতেছি সাবধানে। এটা কি সবাই বলো তো? সবাই কমেন্ট করে ফেলো জি বেআই, আসতেছি সাবধানে, সবাই কমেন্ট করে ফেলো। তবে এটাতে কি হলো? এটা হচ্ছে এটা কি সবাই অপধাতু? তাহলে আমরা জানলাম ধাতু 94টা, অপধাতু 6টা, তাহলে ভাই অধাতু কয়টা হবে? টোটাল মৌল তবে 118টা, তাহলে বাকি যে 18টা আছে সবাই কি হবে বলো তো? অধাতু। তাহলে 94টা ধাতু, অপধাতু 6টা, বাকি যে 18টা আছে সবাই কি হবে তাইলে? অধাতু। তাহলে অধাতুর সংখ্যা কয়টা? 18টা। ধাতুর সংখ্যা কয়টা ভাইয়া? 94টা আর কি। ওকে, এরপর সে ভাই মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু ভাই কয়টা? 3টা, কপার, সিলভার, গোল্ড। ঠিক আছে, কপার, সিলভার, গোল্ড। মুদ্রা ধাতু কয়টা? দেখো মুদ্রা ধাতু আর অভিজাত ধাতু দুইটাই কিন্তু 3টা, এবং দুইটার মধ্যে মিলও আছে। দেখো সিলভার আর গোল্ড দুইটার ক্ষেত্রেই আছে, সিলভার গোল্ড দুইটার ক্ষেত্রেই আছে। পার্থক্য কোথায়? মুদ্রা ধাতু বললে কি হবে ভাইয়া? মুদ্রা ধাতু বললে হবে কপার, আর অভিজাত ধাতু বললে হবে কি? প্লাটিনাম। বুঝছো? অভিজাত ধাতু বললে কি হবে ভাইয়া? প্লাটিনাম। আর মুদ্রা ধাতু বললে কি হবে ভাইয়া? কপার। মুদ্রা ধাতু বললে কি হবে ভাইয়া? কপার। আর অভিজাত ধাতু বললে কি হবে ভাইয়া? প্লাটিনাম আর কি। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে সবাই একটু কমেন্ট করে ফেলো মুদ্রা ধাতু কোনটা আর অভিজাত ধাতু কোনটা। দেখো সিলভার আর গোল্ড কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন, সিলভার আর গোল্ড দুইটার ক্ষেত্রেই কমন। মুদ্রা ধাতু বললে হচ্ছে ভাই কপার হবে। আর অভিজাত, অভিজাত মানে কি বলতো? অভিজাত মানে কি? প্লাটিনাম কার্ড আছে না, দেখো ভাইয়া, যে সিলভার কার্ড দেয়, গোল্ড কার্ড দেয়, প্লাটিনামের কিন্তু আলাদা একটা কার্ড থাকে। সো অভিজাত ধাতুরাই যারা যারা মনে করে বড় লোক তারাই কিন্তু এই প্লাটিনামের কার্ডগুলো পায় আর কি। ওকে, আচ্ছা, আর মুদ্রাকে কপার, মুদ্রাকে কপার। আচ্ছা, সবচেয়ে বেশি তেজস্ক্রিয় মৌলকে বলতো? প্লোনিয়াম। ঠিক আছে, প্লোনিয়াম বা পলিনিয়াম যেটাই বলো না কেন, এটা কি সবচেয়ে বেশি তেজস্ক্রিয় মৌল? সবচেয়ে বেশি তেজস্ক্রিয় মৌল আর কি। ঠিক আছে, পলিনিয়াম, এখানে লেখা প্লোনিয়াম লেখা আর কি, একই জিনিস। ওকে, এরপর আসবে সবচেয়ে মূল্যবান ধাতু কয়টা মনে রাখবা? 4টা আর কি। ওকে, অপধাতু যে 6টা এটা তো মুখস্থই করে দিলাম, জি বেআই, আসতেছি সাবধানে। ওকে, আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাই। দেখো এরপর আসবে সবচেয়ে মূল্যবান ধাতু বললে কাকে বলবা? সবচেয়ে মূল্যবান ধাতু কি? রোডিয়াম। সবচেয়ে মূল্যবান ধাতু কি? রোডিয়াম। আর ক্যান্সার কোষ ধ্বংস করতে কাকে লাগে বলতো? রেডন। ক্যান্সার কোষ ধ্বংস করতে কাকে লাগে বলতো? রেডন। ক্যান্সার কোষ ধ্বংস করতে কাকে লাগে? রেডন। ঠিক আছে, রেডন। রেডনের সংকেত কি? আর এন। ঠিক আছে, আর এন, তাহলে রেডন। ঠিক আছে, তাহলে সবচেয়ে মূল্যবান ধাতু বললে ভাইয়া রোডিয়াম। আর ক্যান্সার কোষ ধ্বংস করতে কাকে লাগে ভাইয়া? রেডনকে লাগে আর কি। বুঝছো?
ক্যান্সার কোষ ধ্বংস করতে কাকে লাগে ভাইয়া? রেডন, ঠিক আছে, রেডন। কে? তো যেটা বললাম যে রোডিয়াম হচ্ছে কি সবচেয়ে মূল্যবান ধাতু, আর রেডন কি ক্যান্সার কোষ ধ্বংস করতে গেলে তোমার লাগে। আচ্ছা, এরপর আসি ভাইয়া এখান থেকে আর যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ, আর এটা কি আছে বলতো? অ্যাক্টিনাইট সিরিজ। তো এটা তোমরা জানো যে ল্যান্থেনাইট সিরিজও 15টা মৌল থাকে, অ্যাক্টিনাইট সিরিজও কয়টা মৌল থাকে বলতো? 15টা মৌল থাকে। অবস্থান্তর মৌলের সংখ্যা কয়টা? 38টা। অবস্থান্তর মৌল বললে কয়টা বলবা? 38টা। আর আন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কয়টা? 28টা। তাহলে দেখো আন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা 28টা, এফ ব্লক মৌলের সংখ্যা কয়টা? 27টা। এফ ব্লক 27টা, আন্ত অবস্থান্তর মৌল 28টা, আর ল্যান্থেনাইট প্লাস অ্যাক্টিনাইট সিরিজের মৌল টোটাল কয়টা আসে বলো তো? 30টা আসে আর কি। ওকে, আচ্ছা। এরপর আসবে প্রতিনিধি মৌল। তো প্রতিনিধি মৌল কি লেখা? এস ব্লক এবং পি ব্লক, বাট তোমার তো এটা আসবে না, আসবে হচ্ছে প্রতিনিধি মৌলের সংখ্যা কয়টা। তো দেখো এস এ কয়টা আছে ভাইয়া? 14টা। পিতে কয়টা আছে ভাইয়া? 36টা। তাহলে ভাইয়া প্রতিনিধি মৌলের সংখ্যা কয়টা হইলো বলো তো? 50টা। তাহলে ভাইয়া রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা প্রতিনিধি মৌল সংখ্যা কয়টা বলবা? 50টা। কিভাবে হয়েছে বুঝতে পারছো? এস এ 14টা আছে আর পিতে 36টা আছে, তাহলে 36 প্লাস 14 মিলে কত হলো? 50। তাহলে প্রতিনিধি মৌল কয়টা ভাইয়া? প্রতিনিধি মৌল হচ্ছে ভাইয়া 50টা আর কি। ওকে, আচ্ছা। এরপর আসি বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টা? বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা ভাই 17টা। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টা? 17টা। এবং দুষ্টু মৌল কাকে বলা হয়? হাইড্রোজেন। খুবই গুরুত্বপূর্ণ। দুষ্টু মৌল কাকে বলা হবে ভাইয়া? হাইড্রোজেনকে বলা হবে। আর এসপিডিএফ এর সংখ্যা তো তোমরা জানো, এস 14, পি কত? 36, ডি হচ্ছে ভাই 14 উল্টা কত হবে? 41, আর এফ কয়টা হবে বলো তো? 27টা। ওকে, আচ্ছা। এরপর আসি, দেখো আমরা এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের কিছু কিছু জিনিস লাগবে, সব পড়তে হবে না। আচ্ছা, সো এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো দেখি যে বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টা ছিল? মাত্রই পড়াইছি, বলো বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টা? এটা একটু সবাই কমেন্ট করো। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টা? সবাই কমেন্ট করে আমাকে জানাও। তো মনে রাখবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কি আসে বলতো? এই সংকেতগুলা থেকে কোশ্চেন আসে। জিপসামের সংকেত কি, তারপরে হচ্ছে তোমার চিনি সল্টপিটারের সংকেত কি। তো সংকেতগুলো তোমাকে খুব ভালো মতো জানতে হবে। তো জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি, এটা হচ্ছে জিপসামের সংকেত। আচ্ছা, চুনা পাথরের সংকেত কি ভাই? ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনা পাথর। এরপরে এবার চিলি সল্টপিটার। চিলি সল্টপিটার সংকেত কি? NaNO3। এটাকে কি বলা হয় ভাইয়া? চিলি সল্ট পিটার, NaNO3। হ্যাঁ, সাইমা, রশিদ, ইভা সবার আগে কমেন্ট করছে 17টা। তারপরে তাজিন, ঐশ্বর্য কমেন্ট করছে 17টা। ঠিক আছে, তোমাদের দুইজন উত্তর ঠিক আছে। তো যেটা বললাম চিলি সল্টপিটারের সংকেত কি? সোডিয়াম NaNO3। সোডিয়াম NaNO3, ঠিক আছে। সোডিয়াম মনে রাখতে পারলেই হবে। চিলি সল্টপিটার কি থাকবে? সোডিয়াম থাকবে, এটুকু জাস্ট মনে রাখো তাইলেই হবে। NaNO3, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট। ওকে, তাহলে চিলি সল্টপিটারের সংকেত। আচ্ছা, জিপসামের সংকেত কি? ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি। বোরাক্সের সংকেতটা ভাই খুবই গুরুত্বপূর্ণ। Na2B4O7। আমি কি পড়তাম? Na2B4O7। বোরাক্সে দেখবা কি আছে? বি আছে, মানে বোরন আছে আর কি, ঠিক আছে। তাহলে বোরাক্স Na2B4O7 এবং পানির সংকেতটা গুরুত্বপূর্ণ। কয় অণু পানি আছে ভাইয়া? 10 অণু পানি আছে। Na2B4O7 আর 10 অণু পানি। ভাইয়া যেগুলো দাগাই দিচ্ছি এগুলোই পড়লেই হবে আর কি। ওকে, আচ্ছা। এরপর আসি ভাইয়া সল্ট পিটার। দেখো এটা ছিল কি? চিলি সল্ট পিটার, NaNO3। আর শুধু সল্ট পিটার বললে ভাইয়া KNO3, ঠিক আছে। ম্যাগনেসাইটের সংকেত ভাইয়া MgCO3। তারপর সোডিয়াম ক্লোরাইডকে কি বলা হয় বলতো? রক সল্ট বলা হয়। কি বলা হয়? রক সল্ট। এখানে যে ইনফরমেশন গুলো দাগাই দিলাম এগুলো জাস্ট পড়ো তাহলেই হবে। আচ্ছা, এবার দেখো তবে এই যে বলো বিরিয়ানি কার কার পছন্দ? এই যে যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবা। হ্যাঁ, একই, বুঝছো, দুইটার সঙ্গে একই। ওকে, আচ্ছা। এরপর যেটা বললাম যে যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবা তোমাদের জন্য ক্লাস শেষে কি আছে বলো তো? বিরিয়ানির ব্যবস্থা আছে। তো বিরিয়ানি কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাও তো দেখি, কে কে কার কার বিরিয়ানি পছন্দ? কার কার বিরিয়ানি পছন্দ কমেন্ট করো তো দেখি। বিরিয়ানি কার কার পছন্দ বলো? বলো বিরিয়ানি কার কার পছন্দ দেখি। তাদেরকে আজকে ক্লাস শেষে বিরিয়ানির ব্যবস্থা থাকবে আর কি।
আচ্ছা দেখো, তবে এই যে বিরিয়ানি যেটা আছে বুঝছো, বিরিয়ানি যেটা আছে, বিরিয়ানি হচ্ছে অনেকে আছে বিরিয়ানি থেকে বা বিরিয়ানি যে আলুটা আছে না, বিরিয়ানি আলুটা হচ্ছে বেশি পছন্দের, ঠিক আছে। বিরিয়ানি থেকে বিরিয়ানির আলুটা হচ্ছে বেশি পছন্দের। তো আমি এই যে বিরিয়ানির আলুটা নিয়ে আসছি, এনে দেখি যে বিরিয়ানির আলুটা হচ্ছে বাসি। বিরিয়ানির আলুটা কি হয়ে গেছে বলতো, বাসি হয়ে গেছে। তো বিরিয়ানির আলুটা যখন বাসি হয়ে গেছে, আমি হচ্ছে লিনা নামে একজন ম্যাজিশিয়ানের কাছে গেছি। হ্যাঁ, এই যে তাজিন ঐশ্বর্য বলছে, জেসিকা আহমেদ বলছে, ইভাও বলছে। আচ্ছা হ্যাঁ, দেখছো তিনজন পাওয়া গেছে আমার মতো যারা হচ্ছে বিরিয়ানি পছন্দ করে। তো বিরিয়ানির যে আলুটা ছিল, বিরিয়ানির আলুটা কি হয়ে গেছিল বলতো, বাসি হয়ে গেছিল। তো লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, কি নামে ম্যাজিশিয়ান, লিনা। লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, তার কাছে আমি নিয়ে গেছি যে আমার এটা ঠিক করে দিতে হবে, আমার স্টুডেন্টরা ক্লাস শেষে খাবে, তো ঠিক করে দেন। তো সো লিনা নামে যে ম্যাজিশিয়ানটা ছিল, তিনি কি করছিল, এই যে বিরিয়ানি যে বাসি আলুটা ছিল সেটা ঠিক করে দিছিল আর কি, ঠিক আছে। তো ভাইয়া বাসি কি ছিল বলতো, বিরিয়ানির আলুটা, মানে বিরিয়ানির আলুটা কেমন ছিল, বাসি ছিল। কে ঠিক করে দিছিল ভাইয়া, লিনা নামে একজন ম্যাজিশিয়ান ঠিক করে দিছিল। তাহলে কি হলো দেখো, বিরিয়ানি আলু, বিরিয়ানির আলু কি ছিল ভাইয়া, বাসি, বিএসআই বাসি ছিল। কে ঠিক করে দিছিল ভাইয়া, লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, তিনি হচ্ছে এটা আমাকে ঠিক করে দিছিল। তাহলে ভাই মনে রাখবা কর্ণ সম্পর্ক কার কার মধ্যে আছে, বিরিয়ানির সাথে কার আছে বলতো, মানে বেরিলিয়ামের সাথে কার আছে ভাই, অ্যালুমিনিয়াম। বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বাসি, বিএসআই বাসি। বোরনের সাথে ভাই কার কর্ণ সম্পর্ক বিদ্যমান, সিলিকনের। আর কে ঠিক করে দিছিল ভাই, লিনা নামে একজন ম্যাজিশিয়ান। তাহলে ভাই লিথিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক বিদ্যমান, ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্ক বিদ্যমান। ওকে, তাহলে এটা একটু কমেন্ট করে ফেলো, বিরিয়ানি আলু, বিইএএল, ঠিক আছে। তারপর বাসি, বিএসআই, কি কে ঠিক করে দিছিল, লিনা নামে একজন ম্যাজিশিয়ান এটা ঠিক করে দিছিল আর কি। ওকে, তাহলে এইগুলা হচ্ছে আমাদের কি গেল, সব কর্ণ সম্পর্কগুলো আমাদের একবারে মুখস্থ হয়ে গেল আর কি। ওকে, আচ্ছা এরপর আসলে দেখো, অম্লীয় অক্সাইড আছে, ক্ষারকীয় অক্সাইড আছে, নিরপেক্ষ অক্সাইড আছে, এগুলো তোমরা অনেকেই প্যাচ লাগাই ফেলো, আমি তোমাকে এই ছকটা একবারে শিখাই দিচ্ছি। দেখো তুমি মনে রাখবা, অধাতু, অধাতুতে অ আছে, অম্লীয়তেও অ আছে। তাহলে ভাই অধাতুর অক্সাইড কেমন হবে, অম্লীয়। অধাতুর অক্সাইড কেমন হবে, অম্লীয় হবে। অধাতুর অক্সাইড কেমন, অম্লীয়। আর ধাতুর অক্সাইড কেমন হবে ভাইয়া, ধাতুর অক্সাইড হবে ক্ষারকীয়, ঠিক আছে। ধাতুর অক্সাইড কেমন হবে ভাইয়া, ক্ষারকীয়। তাহলে ভাইয়া অধাতুর অক্সাইড অম্লীয়, অধাতুর অক্সাইড কেমন কমেন্ট করো, অ অ অধাতুর অক্সাইড অম্লীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। আর ধাতুর অক্সাইড কেমন হবে ভাইয়া, ধাতুর অক্সাইড হবে ক্ষারীয়। ধাতুর অক্সাইড কেমন হবে ভাইয়া, ক্ষারীয় হবে। আচ্ছা এবার আসি ভাই নিরপেক্ষ। তো ভাই নিরপেক্ষ মনে রাখবে ভাইয়া, আমার সাথে সাথে কমেন্ট করো, কোনো পানি নাই, বুঝছো, কোনো পানি নাই, কমেন্ট করে ফেলো, কোনো পানি নাই, কোনো পানি নাই, কোনো পানি নাই। কোনো পানি নাইতে কি হলো ভাই, কোনো পানি নাইতে হচ্ছে সিও, এনও, ঠিক আছে। পানিতে কি হবে, H2O। আর নাইতে কি বলতো, নাইতে হচ্ছে N2O, ঠিক আছে, N2O। তাহলে কোনো পানি নাই, দেখো তো, কোনো পানি নাই, ঠিক আছে, কোনো পানি নাই। তাহলে এটাতে আমাদের কি হয়ে গেল বলতো, গ্রুপ। হ্যাঁ ঠিক আছে, জেসিকা আহমেদ কমেন্ট করছে, থ্যাংক ইউ। তাহলে দেখো কোনো পানি নাই, এটা দিয়ে আমাদের কি হয়ে গেল, নিরপেক্ষ অক্সাইড সব মুখস্থ হয়ে গেল আর কি, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা গ্রুপ 15 শেষ। এবার আসি ভাইয়া, উভধর্মী অক্সাইড গুলো অনেকের মনে থাকে না। তো উভধর্মী অক্সাইড গুলো কিভাবে মনে রাখবো, দেখো তোমাদেরকে আমি পরের পৃষ্ঠে লিখে দিই, এখানে তো জায়গা নাই। তো উভধর্মী অক্সাইড গুলো ভাই মনে রাখবা, জনি বলে, জনি নামে আমার একটা ফ্রেন্ড আছে, আমাকে বলছে যে তুই ইন্ডিয়া যদি যাইস, ঠিক আছে, তুই যদি ইন্ডিয়া যাইস তাহলে টিন পাবো আমি, ঠিক আছে। জনি বলে কি, তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে। হচ্ছে উভধর্মী অক্সাইডগুলো মনে রাখার ট্রিক্স। জনি বলে তুই ইন্ডিয়া গেলে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে, এসএন মানে হচ্ছে টিন, ঠিক আছে, টিন পাবো আমি। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে। এটা কমেন্ট করে ফেলো তো সবাই, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো। আচ্ছা তো ভাই জনিতে কি বলতো, জনিতে হচ্ছে ভাই জিঙ্ক, জনিতে হচ্ছে কি ভাই, জিঙ্ক।
জনিতে হচ্ছে কি ভাইয়া জিঙ্ক, বলেতে কি বলতো বেরিলিয়াম, ঠিক আছে, তুইতে কি বলতো টিআই টাইটেনিয়াম, ইন্ডিয়াতে কি বলতো ইন্ডিয়াম, আচ্ছা গেলে, ঠিক আছে গেলে, ঠিক আছে গেলে জিই, ঠিক আছে গেলেতে কি হবে বলতো জিই, তিনতে এসএনই তো আছে, পাবোতে কি বলতো পিবি, আর আমিতে কি বলতো Al2O3 মানে অ্যালুমিনিয়াম আর কি, ঠিক আছে। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে জিই না, এটা জিএ হবে, ঠিক আছে গেলে গ্যালিয়াম, ঠিক আছে গ্যালিয়াম, এই জায়গাটা মনে রাখবা জিএ, ঠিক আছে Ga2O3 হবে আর কি, জিএ, ওকে জিএ। তাহলে কি বললাম, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এরা এদের সব অক্সাইড গুলো কি হবে উভধর্মী অক্সাইড হবে, জিঙ্ক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, ইন্ডিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড, তারপর এসএন, তারপরে পিবি, তারপরে এ আমি, ঠিক আছে Al2O3, ওকে। তো এরা সবাই কি হবে, এরা সবাই হচ্ছে তোমার উভধর্মী অক্সাইড হবে, ওকে। তো দেখো উভধর্মী অক্সাইড, এবার আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো এখানে যেগুলো আছে জিঙ্ক, এই যে এখানে তো অল্প করে দেশ, আমি সব এক্সাম্পল গুলো মনে রেখে দিলাম। তো দেখো এই যে জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এই যে বলে, ঠিক আছে বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, এই যে টিন SnO2, ঠিক আছে পাবো, পাবোতে পিবিও আছে, পিবিও2 আছে, আমিতে কি Al2O3। তাহলে দেখো তো আমাদের সব উভধর্মী অক্সাইড গুলা কিন্তু এখানে কভার হয়ে গেছে আর কি, ওকে। সব উভধর্মী অক্সাইড গুলা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা পার অক্সাইড দেখো কি কি আছে, পার অক্সাইড হচ্ছে H2O2, এটা তুমি সবাই জানো H2O2, এটা আমরা সবাই জানি হাইড্রোজেন পার অক্সাইড। এর পাশাপাশি কে কে আছে Na2O2, এটা জাস্ট মনে রাখতে পারলে হবে, এর পাশাপাশি কোনটা মনে রাখবা Na2O2। এবার দেখো পলি অক্সাইড, পলি অক্সাইড মানে কি অক্সিজেনের সঙ্গে কি হবে বেশি হবে, তাহলে দেখো MnO2 আর PbO2, যেটা অক্সিজেন ডাবল আছে, তাহলে কমেন্ট করে ফেলো তো এই দুইটা একটু, PbO2 MnO2, PbO2 MnO2, দেখো PbO2 কিন্তু উভধর্মী অক্সাইডেও ছিল, আবার PbO2 কিন্তু পলি অক্সাইডেও আছে, তাহলে PbO2 পলি অক্সাইড প্লাস উভধর্মী অক্সাইড আর কি, ওকে। PbO2 উভধর্মী অক্সাইড প্লাস পলি অক্সাইড, তাহলে একটু কমেন্ট করে ফেলো পলি অক্সাইড গুলা, PbO2 আর এটা কি MnO2, PbO2 আর এটা কি বলতো MnO2, সেটা কি মনে রাখবো বলতো পলি, পলি অনেক অনেক মেন নাম হয় না পলি, পলির মন পাবো আমি, ঠিক আছে বলো পলির মন পাবো, ঠিক আছে পলির মন তোমাকে পেতে হবে, কার মন পলির মন। তো পলিতে হচ্ছে পলি অক্সাইড, মনতে কি MnO2, আর পাবোতে কি বলতো PbO2, ঠিক আছে পলির মন পাবো, পলির মন পাবো আমাদের, ওকে। আচ্ছা এবার সেটা সাব অক্সাইড, তোমরা যখন সাব অক্সাইড বলবে তখন ভাই টুটা নিচে চলে আসবে, সাব অক্সাইড বললে ভাই কি হবে Pb2O, সাব অক্সাইড বললে ভাই কি হবে Pb2O, সাব অক্সাইড বললে ভাই কি হবে Pb2O হবে আর কি, ওকে। তাহলে টুটা মাঝখানে চলে আসবে। আচ্ছা এরপর আসি, দেখো কোন গ্যাসের কালার কি, দেখো ফ্লোরিন গ্যাস, ফ্লোরিনে ফ আছে, ফ্লোরিন তাহলে কেমন হবে, ফ্লোরিন হবে ভাই ফিকে হলুদ, ফ্লোরিন বা কেমন হবে তাইলে ভাইয়া ফিকে হলুদ, ফ্লোরিনে ফ আছে তাহলে ফ্লোরিন গ্যাস কেমন হবে ফিকে হলুদ, ক্লোরিন কেমন হবে ভাইয়া সবুজাভ হলুদ, তাহলে ফ্লোরিন আর ক্লোরিনটাকে মুখস্থ করে ফেলো, ফ্লোরিন হচ্ছে কি ভাইয়া ফিকে হলুদ, আর ক্লোরিন কি বলতো সবুজাভ হলুদ, ফ্লোরিন ফিকে হলুদ আর ক্লোরিন কি হলুদ বলতো সবুজাভ হলুদ আর কি, ওকে। আচ্ছা ব্রোমিন ভাইয়া, ব্রোমিন, ঠিক আছে ব্রোমিন, ব্রোমিন আর বলার কিছু নাই, মনেই রাখবা যে ব্রোমিন মানে কি বলতো, জিনিসটা একটু অড বাট তারপরেও বলতেছি, ব্রোমিন মানে বমি, ঠিক আছে বমিতে অনেক সময় না বমি অনেক সাথে রক্ত বের হয় অনেকের, তাহলে বমি কেমন হয় বলতো তরল, তাহলে ব্রোমিন তরল, মনে রাখার জন্য জাস্ট, ঠিক আছে ইমাজিন করার দরকার নাই। তো ব্রোমিন কেমন হবে বলতো তরল, লাল রক্ত বের হচ্ছে বমির সাথে, তাই না, তাহলে ব্রোমিন কেমন হবে ভেয়া তরল লাল, ব্রোমিন কেমন হবে ভেয়া তরল লাল। আর আয়োডিন, আয়োডিন তো তোমরা জানো আয়োডিন কেমন হয় কঠিন হয়, আয়োডিন কেমন কঠিন গাঢ় বেগুনি, ঠিক আছে কঠিন আর দেখতে কি কালার গাঢ় বেগুনি কালার আর কি, ওকে। আচ্ছা এবার ভাই হ্যালোজেনের তীব্রতার ক্রম দেখো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে সবচেয়ে বেশি তীব্র কে ফ্লোরিন, তাহলে ভাই সবচেয়ে বেশি তীব্র কে কমেন্ট করো, এই ক্রমটা কমেন্ট করো, সবচেয়ে বেশি তীব্র কে ভাই ফ্লোরিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ওকে। আচ্ছা এবং ভাই সবচেয়ে তোমার সবল কে বলতো HF, সবচেয়ে সবল কে HF নাকি সবচেয়ে সবল কে বলতো HF, HF, ওকে HF কে।
আচ্ছা দেখো, HF আর HI আমাদের দেখো এখানে ফ্লোরিন হাইড্রাসিডের এখন আমরা ক্রোমটা মুখস্থ করব। তো হাইড্রাসিডের ক্রোমের ক্ষেত্রে মনে করো হাই, হাই দিলে কি হয় বলো তো, এই যে ফ্লোরিন কি সবচেয়ে বেশি তীব্র কে ফ্লোরিন, তাহলে এই যে HF যেটা আছে এটার মধ্যে তীব্রতা কি থাকে অনেক বেশি থাকে, যার ফলে এটা সহজে কি হয় না আয়নিত হয় না আর কি, ঠিক আছে। তো HF এর যে ক্রোমটা আছে, যদি আমি হাইড্রাসিডের ক্রোমটা তোমাদেরকে আমি দেখাই, যে হাইড্রাসিডের ক্রোমের ক্ষেত্রে সবচেয়ে বেশি তীব্র কে হবে, HI, আর সবচেয়ে কম তীব্র কে হবে বলতো, HF, বুঝছো। সবচেয়ে বেশি তীব্র কে হবে HI, HF যেহেতু কি ফ্লোরিন কি অধিক তড়িৎ ঋণাত্মক, তাই না, তো ফ্লোরিন কি করবে না, খুব ইজিলি কি হবে না এক্ষেত্রে বিয়োজিত হবে না, বাট HI কিন্তু খুব ইজিলি বিয়োজিত হয়ে যাবে। সো মনে রাখবা HI কি তোমার সবচেয়ে তীব্র অ্যাসিড, আর HF কি সবচেয়ে দুর্বল অ্যাসিড আর কি, সবচেয়ে দুর্বল অ্যাসিড কে HF, আর HI হচ্ছে কি সবচেয়ে সবল আর কি, ওকে। আচ্ছা হ্যাঁ ওকে, আচ্ছা এরপর আসি, দেখো আমাদের দেখো এখানে একটা আকৃতি আছে আর কি, বুঝছো। এই আকৃতিটা তোমরা হচ্ছে প্যাচ লাগাই ফেলো। সো আমি তোমাদেরকে খুব ইজিলি শিখাই দিচ্ছি, দেখো XCF2, XCF4 আর XCF6 কোনটার আকৃতি কেমন হবে। তো ফার্স্টে দেখো ভাই XCF2, তো দেখো এর আকৃতি কেমন হবে, দেখো এখানে কত আছে ভাই, দেখো চেঞ্জ কি কি, একটা হচ্ছে F2, একটা হচ্ছে ভাই F4, আর একটা কত F6, জাস্ট 2 4 আর 6। সো ভাই বলবা 2 সরলরেখা আঁকতে গেলে আমার কয়টা বিন্দু লাগে, দেখো তো দুইটা বিন্দু লাগলে কিন্তু আমি সরলরেখা আঁকতে পারি। তাহলে XCF2 এর আকৃতি কেমন হবে ভাইয়া, সরল রৈখিক। XCF4 এর আকৃতি কেমন হবে ভাইয়া, দেখো বর্গ আঁকতে গেলে ভাই কয়টা বিন্দু লাগে, চারটা, বর্গ আঁকতে গেলে ভাই কয়টা বিন্দু লাগে, চারটা বিন্দু লাগে। তাহলে XCF4 কেমন হবে, 4 আছে, তার মানে কেমন হবে, বর্গাকার হবে। এরপর ভাই XCF6, XCF6 দেখো 6 হইলে কি হবে ভাইয়া, মনে করো অষ্টতলকীয়, 6 এর ক্ষেত্রে হচ্ছে 8। তাহলে কি বললাম ভাইয়া, XCF2 সরলরেখা আঁকতে গেলে আমাদের দুইটা বিন্দু লাগে, তাহলে XCF এর আকৃতি কেমন হবে, সরলরৈখিক। XCF4 4 আছে, তাহলে কেমন হবে, বর্গাকার। আর 6 6 মানে কি হবে, অষ্টতলকীয়। XCF6 কেমন হবে বলো তো, সরল। XCF6 কেমন হবে, তাহলে অষ্টতলকীয় হবে আর কি, ওকে। আচ্ছা এরপর আসি আমরা হচ্ছে এই যে ব্যবহারগুলো জানতে হবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন নিষ্ক্রিয় গ্যাস সমূহের ব্যবহারগুলো আমাদের জানতে হবে, ওকে। ক্লাস ডিউরেশন কেমন হবে, বেশিক্ষণ না, ওকে। আজকে আমরা ফার্স্ট হাফ পড়বো, কেমিস্ট্রি তো আর একদিনে একটা চ্যাপ্টার শেষ করবো না, কেমিস্ট্রি হচ্ছে এই চ্যাপ্টারটা 2 দিনে শেষ করবো, আজকে অর্ধেক পড়বো, আগামী দিন অর্ধেক পড়বো আর কি, ঠিক আছে। আচ্ছা সো আসি, দেখো আমাদের হিলিয়াম, হিলিয়াম হিলিয়াম সম্পর্কে যেটা জানতে হবে, হিলিয়াম কিন্তু তোমার হচ্ছে মনে রাখবে একটা জিনিস, যে সবচেয়ে হালকা গ্যাস কিন্তু হিলিয়াম না, সবচেয়ে হালকা গ্যাসকে 1 নম্বরে যে আছে কে, হাইড্রোজেন, হাইড্রোজেনের পর হালকা কে, হিলিয়াম। সবচেয়ে হালকা গ্যাস কে ভাইয়া, হাইড্রোজেন গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস কে ভাইয়া, হাইড্রোজেন গ্যাস। এরপর কে আসবে বলতো, এরপর হচ্ছে ভাই তোমার হিলিয়াম গ্যাস। তাহলে ভাই সবচেয়ে হালকা গ্যাস বলে কাকে বলবা, হাইড্রোজেন, এরপর কে, হিলিয়াম গ্যাস। এখন ভাই হাইড্রোজেন এবং হিলিয়াম এর মধ্যে বেলুন উত্তোলন ক্ষমতা কার বেশি, দেখো একটা লাইন আছে, হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা কত পার্সেন্ট বেশি, কমেন্ট করো এই পার্সেন্টেজটা, 92% বেশি। হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতাটা কত পার্সেন্ট বেশি, মনে রাখবে 92% বেশি আর কি, বুঝছো। কত পার্সেন্ট বেশি ভাই, 92% বেশি। হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা কত পার্সেন্ট বেশি, 92% বেশি। তাহলে দেখো কত আছে এখানে, 92% আছে। তো দেখো ভাই বেলুন উত্তোলন ক্ষমতা যেহেতু বেশি, এই জন্য মনে রাখবা হ্যাঁ 92%, ওকে। তো দেখো যেহেতু বেশি, এই জন্য আমরা কি করবো, বেলুন উত্তোলন ক্ষমতা মানে কি, বেলুন উত্তোলন ক্ষমতা মানে হচ্ছে ও কি করবে, কম ভর ফিল করাবে। এই জন্য আমরা কিন্তু অক্সিজেন সিলিন্ডারে 80% কি ইউজ করি বলতো, হিলিয়াম। নামে অক্সিজেন সিলিন্ডার, নামে হচ্ছে ভাই অক্সিজেন সিলিন্ডার, বাট আমরা ইউজ করতেছি কি 80% হিলিয়াম ইউজ করতেছি। অক্সিজেন সিলিন্ডারে ভাই আমরা 80% হিলিয়াম ইউজ করতেছি। তাহলে ভাই অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন কত পার্সেন্ট, অক্সিজেন মানে কি ভাই O2, দেখো 02 মানে কি O2, এটাকে উল্টা দিলে কি হয় বলতো 20, তাহলে অক্সিজেন কত পার্সেন্ট ভাইয়া, 20%। অক্সিজেন ভাই কত পার্সেন্ট, 20%। তাহলে মনে হবে অক্সিজেন সিলিন্ডারে হিলিয়াম 80% আর অক্সিজেন কত পার্সেন্ট, 20%। নামে অক্সিজেন সিলিন্ডার, বাট হিলিয়ামের পার্সেন্টেজ কি থাকবে এক্ষেত্রে বেশি থাকবে আর কি, ওকে। আচ্ছা
এরপর ভাই হিলিয়ামের ব্যবহারগুলো আমরা পড়ে নিব, যে কি কি এনএমআর যন্ত্রে আমরা ইউজ করি হিলিয়াম, তারপরে বিভিন্ন কাজ আছে যে বিভিন্ন ধাতুকে গলানো টলানো, এগুলো জাস্ট রিডিং পড়বা আর কি। ওকে, এবার আসি ভাই নিয়ন। নিয়ন কোথায় ইউজ করা হয়? নিয়ন আলো মনে রাখবে কুয়াশার মধ্যেও দৃশ্যমান, এবার কুয়াশার মধ্যে কিন্তু আলো যেতে পারে না, বাট নিয়ন আলো কিন্তু কুয়াশার মধ্যেও দৃশ্যমান, কুয়াশার মধ্যেও দৃশ্যমান। তাই উড়ন্ত বিমানে পাইলটগণ তো কুয়াশার মধ্যে যদি দৃশ্যমান হওয়া লাগবে, পাইলটগণ যাতে ঠিকমতো আলোটা পৌঁছায়, যে এখানে যে ল্যান্ডিং করবে ওই আলোটা যাতে বুঝতে পারে দূর থেকে দেখে, এই জন্য কি আলো ইউজ করা হয়? নিয়ন আলো ইউজ করা হয়। উড়ন্ত বিমানে পাইলটগণ কোন আলো ইউজ করে? এগুলো কিন্তু অ্যাডমিশন আসার কোশ্চেন, তো মনে রাখবে নিয়ন আলো ব্যবহার করেন আর কি। ওকে, আচ্ছা এবার আসবে আর্গন। তো দেখো অনেক সময় কি হয়ে যায়, বৈদ্যুতিক বাল্ব যেগুলো সেগুলো বাস্ট হয়ে আগুন ধরে যায় না? বৈদ্যুতিক বাল্বগুলা কি হয়ে যায় বলতো? বৈদ্যুতিক বাল্বগুলাই কি হয়ে যায়? আগুন ধরে যায়। তো আগুন দিয়ে মনে রাখবে আর্গন, এবার বৈদ্যুতিক বাল্বে কি থাকে? আর্গন থাকে। আর্গনের পার্সেন্টেজ কত? আর্গনের শেষে ন আছে, নতে মনে রাখবে 9, নতে কত ভাই? 9 মানে 0.93%, 0.93%। এবার আর্গনের পরিমাণ কত? 0.93%। আর্গনের পরিমাণটা সবাই কমেন্ট করে ফেলো 0.93। আর্গনের পার্সেন্টেজটা সবাই কমেন্ট করে ফেলো 0.93%। এরপর আসবে ক্রিপ্টন আর জেনন। ক্রিপ্টন আর জেনন, ভাই যে কিপটামি, মানুষ কি নিয়ে কিপটামি করে বলো তো? তুমি মনে করো একটা ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব কিনছো, কি কিনছো ভাইয়া? একটা ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব কিনছো, মানে ফটোগ্রাফি করার জন্য একটা বাল্ব কিনছো, ফ্ল্যাশ বাল্ব। এটা দিয়ে কি করতেছো বলো তো? অনেক কিপটামি করতেছো, কাউকে দিবা না। তো ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে কি ইউজ করা হয় ভাইয়া? ক্রিপ্টন এবং জেনন ইউজ করা হয় আর কি। ওকে, আচ্ছা ওকে। রেডন, রেডন আগেই বলছি, রেডন নামে শেষে কি আছে বলো তো? ডন আছে। তবে ক্যান্সারকে মারতে গেলে, ক্যান্সারও কি একটা ডন টাইপের জিনিস, মানে অনেক ক্ষতিকর একটা জিনিস। তবে ক্যান্সারের চিকিৎসায়, ক্যান্সারে আমরা মারতে গেলে কাকে লাগে? রেডনকে লাগে, ঠিক আছে? ক্যান্সারকে ধ্বংস করতে গেলে কাকে লাগে? বা রেডিওথেরাপিতে কাকে লাগে? রেডনকে লাগে আর কি। ওকে, আচ্ছা তাহলে এবার সবাই 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। নিচের কোনগুলা অপধাতু? নিচের কোনগুলা অপধাতু? এই কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। নিচের কোনগুলা অপধাতু বলো? নিচের কোনগুলা অপধাতু? কোশ্চেনের অ্যান্সার দাও সবাই। এরপরে নিচের কোনগুলা অপধাতু? কে তোমরা অ্যান্সার দাও, আমি তো পড়াইলাম না, অপধাতুগুলো মুখস্থ করাইলাম না, এটা তো পারা উচিত, বলো। আর আবারও বলতেছি, যারা যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, দ্রুত লাইভটা শেয়ার করে দিও, কারণ তোমার যদি আজকে এই ক্লাসের পিডিএফটা লাগে তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিও। ওকে, আচ্ছা এ এ এ ওকে, দেখি আমরা, দেখো কি আছে ভাইয়া। জি বেআই আসতেছি সাবধানে, জিতে কি ছিল? জার্মেনিয়াম। বেআইতে কি ছিল? বোরন। আসতেছি, যে আসতেছি আর্সেনিক। আসতেছি, সিতে কি? সিলিকন। ঠিক আছে, যে ওয়ে 2324 সালে আসা কোশ্চেন। বাকি দাও কোনোটাই মেলে না, বাকি আর কোনোটা কি পড়াইছি তোমাদের? পড়াই নেই, তাহলে কেন ভুল হবে? একের অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এ নাম্বারটা। ওকে, কোন অক্সাইডটি উভধর্মী? 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার ঝটপট দিয়ে ফেলো। ম্যাগনেসিয়াম অক্সাইড Al2O3 CO2 Na মানে সোডিয়াম অক্সাইড আর কি, ঠিক আছে? Na2O কোন অক্সাইডটি উভধর্মী বলো? এরপরে কোশ্চেন অ্যান্সার দাও, এর পরের কোশ্চেন অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। কোন অক্সাইড উভধর্মী? তোমরা দেখা মাত্রই উত্তর দিয়ে দিবা, দেখা মাত্রই সবাই উত্তর দিয়ে দাও, দ্রুত দ্রুত। আচ্ছা সবাই এ বি সি কমেন্ট না করে একের এ নাকি দুইয়ের এ এটা সব কমেন্ট করবা, তাহলে আর কি বুঝতে পারবো তোমরা কোনটা অ্যান্সার দিচ্ছ। কি কি আছে? ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম অক্সাইড। ওকে, সো দেখো কোন অক্সাইড উভধর্মী, কি বলছিলাম? উভধর্মী কি? জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, টিন পাবো। ওকে, আমি, আমিতে কি ছিল? Al2O3 ছিল, মনে আছে? আমিতে কি ছিল ভাইয়া? Al2O3 ছিল। তাহলে দুইয়ের অ্যান্সার কোনটা হবে ভাইয়া? দুইয়ের অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, আচ্ছা
3 নাম্বার অক্সিজেন কোন গ্রুপের মৌল পারা উচিত? দেখো অক্সিজেন কত 1s2 2s2 2p কত বলো তো? অক্সিজেন কত 8 না, তাহলে 2p কত হবে 4 হবে আর কি, ঠিক আছে। লাস্ট স্টেশন কোথায় ইলেকট্রন গেছে? p তে গেছে, তাহলে এটা কি ব্লক মৌল হবে বলো তো? p ব্লক মৌল হবে। অক্সিজেন কোন গ্রুপের মৌল হবে ভাইয়া? 3 এর आंसर কোনটা হবে? p ব্লক মৌল। অক্সিজেন কোন গ্রুপের মৌল ভাইয়া? p ব্লক মৌল। ওকে, আচ্ছা নিক্টোজেন মৌল কোনটা? এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের অনেক ভালো মতো শিখাইছিলাম। বলো নিক্টোজেন মৌল কোনটা? নিক্টোজেন মৌল কোনটা বলো? নিক্টোজেন মৌল কোনটা? ওকে, দুইয়ের বি, বি না কমেন্ট করে তিনের নাকি দুইয়ের এটা কমেন্ট করবা। চার, তার অ্যান্সার বলছো ডি। আচ্ছা দেখো নিক্টোজেন কি পড়াইছিলাম? শ্বাসরোধকারী এন পাশ আন্টি বিষ খেলো, পাশের পিতে কি ছিল ভাইয়া? ফসফরাস ছিল। পাশের পিতে কি ছিল ভাইয়া? ফসফরাসটা ছিল, তাই না? এই যে এন পাশ আন্টি কি খেলো বলো তো? বিষ খেলো। পিতে কি ছিল? ফসফরাসটা ছিল। এন পাশ আন্টি বিষ খেলো। কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয়? কোন যৌগটি কি হয় ভাই? আদ্র বিশ্লেষিত হয় না, তো না কথাটাকে গোল করবা। কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না? কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না? কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না বলো? কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না? ওকে, আচ্ছা দেখো ভাইয়া ফসফরাস আর এই যে সিলিকন, বুঝছো, সবারই কিন্তু কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে বা অষ্টক সম্প্রসারণ করতে পারে। অষ্টক সম্প্রসারণ করতে পারে, যেতে 3 নম্বর কক্ষপথে চলে গেছে। বাট এখানে দেখো ভাই CCl4 কার্বন, কার্বন কিন্তু পারে না, কার্বন কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে না। তাহলে কোনটা পানিতে আদ্র বিশ্লেষিত হয় না ভাইয়া? CCl4 যেটা আছে এটা কিন্তু পানিতে আদ্র বিশ্লেষিত হয় না। একটা কোশ্চেন আসে যে SiCl4 পানিতে আদ্র বিশ্লেষিত হতে পারলেও CCl4 কেন আদ্র বিশ্লেষিত হয় না? দেখবা তোমাদের বইয়েই কিন্তু একটা বলা যে অনুধাবনমূলক একটা কোশ্চেন আসে আর কি। ওকে, আচ্ছা হ্যাঁ, তো ওইটা দিয়ে মনে রাখতে পারলেই হবে কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না। অষ্টক সম্প্রসারণ নিয়ম। আচ্ছা এরপর আসি, দেখো এই যে এটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো বইয়ে দেখবে এরকম একটা ছক আছে আর কি, বুঝছো? বইয়ে একটা দেখবে এরকম একটা ছক আছে, এই ছকটা অনেকেই মনে রাখতে পারো না। তো আজকে তোমাদের আমি এটা মনে রাখাই দিব। নীলকাল ইউজ করি। হ্যাঁ দেখো, তবে দেখো এখানে আমাদের বিভিন্ন কালার আছে, কোনটার অধক্ষিপ্ত কালার কি? তো ক্রোমিয়ামের সবুজ, ম্যাঙ্গানিজের ধূসর, Fe2+ সবুজ, Fe3+ বাদামি, এভাবে পড়লে কখনোই মনে থাকবে না। তো ভাইয়া তোমাকে খুব সহজে আজকে মনে রাখাই দিব। সো দেখো কি ইজিলি মনে রাখাই দিই। সো ফার্স্টে আসি ভাইয়া, দেখো ক্রোমিয়ামটা পরে পড়বো। মন, মন কেমন বলো তো? আমাদের মনের কালার কি? ব্রেইন আর মন আছে না? ব্রেইন আর মন আমরা ভাবি এক, বাট আলাদা। মন কেমন হয় বলতো? ধূসর। মন কেমন কালার বলতো? গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার আছে না মস্তিষ্কে? গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার। সো কমেন্ট করো আমার সাথে সাথে। এটা দেখা যাচ্ছে না। মন ধূসর, কমেন্ট করো কি ভাইয়া? মন ধূসর। মন ধূসর, কমেন্ট করো আমার সাথে সাথে। মন ধূসর। তবে মন ধূসর কি হলো? ম্যাঙ্গানিজ কি কালার দেয়? ধূসর কালার দেয়। তাহলে ম্যাঙ্গানিজ ধূসর কালার দেয়। কমেন্ট করো কি ভাইয়া? মন ধূসর। হ্যাঁ ডিউতে রিটেনে আসছিল, পারবা এবার, ঠিক আছে। এবার ইনশাল্লাহ ভাইয়া যেহেতু মুখস্থ করে দিচ্ছে এবার পারবা। মন ধূসর, ম্যাঙ্গানিজের কালার কি ভাইয়া? ধূসর, ঠিক আছে। তাহলে দেখো মন ধূসর। আচ্ছা ফাইন, এরপর আসি। দেখো এরপর ভাইয়া আমাদের যেটা মনে রাখতে হবে, দেখো আনিকার, কমেন্ট করো আমার সাথে সাথে। আনিকার ভ্যান সবুজ। আনিকা নামে একটা মেয়ে আছে, ও হচ্ছে এইচএসসি পরীক্ষায় ফেল করছে। তো সাধারণত ছেলেদের তো ভ্যান কিনে দেয়, তাই না? তো এখন ও বলছে নারী পুরুষ সমান অধিকার, আমারও কি লাগবে? একটা ভ্যান লাগবে আর কি। তো ওকে একটা সবুজ কালার ভ্যান কিনে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মনে রাখবা আনিকার ভ্যানের কালার কি বলতো? সবুজ। আনিকার ভ্যানের কালার কি বলতো? সবুজ। আনিকার ভ্যানের কালার কি? সবুজ। কমেন্ট করো আনিকার ভ্যান সবুজ। তো আনিকাতে ভ্যান সবুজে কি হলো ভাইয়া? তো দেখো সবুজ কে কে আছে? আয়রন। আতে কি দেখো তো? আয়রন। আতে কি ভাইয়া? আয়রন। দেখো আয়রন 2+।
আতে কি ভাই আয়রন, Fe2+ এর কালার কি সবুজ। নিতে কি ভাই, নিতে হচ্ছে নিকেল, নিকেলের কালার দেখো কি ভাই সবুজ, আয়রন নিকেল। কারে কি ভাই, কারে হচ্ছে ভাই ক্রোমিয়াম, কারে দেখো ভাই ক্রোমিয়াম, ক্রোমিয়ামের কালারও কি বলতো সবুজ। তাহলে আয়রনের কালার সবুজ, আনিকার, আনিকা, আতে আয়রন, নিতে নিকেল, কারে কি ভাই ক্রোমিয়াম, তাহলে এই সবগুলোর কালার কি বলতো সবুজ। ভ্যানতে কি ভাইয়া, ভ্যানতে হচ্ছে ভ্যানেডিয়াম, এখানে নাই ওই পাশে আছে এক জায়গায়, ভ্যানেডিয়ামের কালারও কি বলতো সবুজ। তাহলে এই চারটার কালার হচ্ছে একসাথে মনে রাখবা কি সবুজ, আনিকার ভ্যান সবুজ। ওকে, মন ধূসর আমরা আগেই পড়ছি। তো Fe2+ আয়রন তো পড়লাম যে কি সবুজ, আয়রন যদি 3+ হয়ে যায় তো ও কি করছে, এফিতে হচ্ছে কি, এফি হচ্ছে দুইটা সাবজেক্টে এ প্লাস পাইছিল, ঠিক আছে, আর Fe3+ মানে কি ও একটা সাবজেক্টে বেশি এ প্লাস পাইছে, এই জন্য কি করতে হবে বলতো বাদামি কালারের বাদাম খাওয়াইতে হবে, কি খাইতে হবে বাদাম খাওয়াইতে হবে। Fe3+ কি বলে বা বাদাম, ঠিক আছে, ও যদি এ প্লাস একটা বেশি পাইছে ওকে কি খাওয়ালো তুমি বাদাম খাওয়ালো আর কি, বুঝছো, তাহলে Fe3+ কি বাদামি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ভাই তোমরা অনেকেই জানো যে পুলিশ, পুলিশের কিন্তু একটা তোমার সিনোনিম আছে, সেটাকে বলা হয় কি কপ, মনে রাখবা কি সিওপি, কপ, আমার সাথে সাথে কমেন্ট করো সিওপি, কপ, কপে কি হলো কোবাল্ট, সিওতে কোবাল্ট আর পিতে পিঙ্ক, তাহলে কোবাল্টের কালার কি বলতো পিঙ্ক, সিওপি কপ, কি মনে রাখবা কপ, সিওপি কপ, কপ সিওপি কপ, কমেন্ট করো। কপ মানে কি বলতো পুলিশ, আমেরিকাতে দেখবা পুলিশ বলে না, কপ বলা হয় কপ, ঠিক আছে, সিওপি কপ। আচ্ছা এবার আসি কপার আর জিঙ্ক, তবে কপার আর জিঙ্ক খুবই একটা ফেমাস দলের সাথে মেলে, সেটা হচ্ছে আর্জেন্টিনার সাথে মেলে, বুঝছো, কপার আর জিঙ্ক কার সাথে মেলে, আর্জেন্টিনার পতাকার সাথে মেলে। আর্জেন্টিনার পতাকা তোমরা দেখছো না, যারা যারা আর্জেন্টিনার ফ্যান আছো, এই যে নীল সাদা কেমন থাকে বলতো, আর্জেন্টিনার পতাকা নীল সাদা, আর্জেন্টিনার পতাকা কেমন হয় বলতো নীল সাদা, তাহলে কপার হচ্ছে নীল আর জিঙ্ক কেমন বলতো সাদা, তাহলে মনে হয় আর্জেন্টিনার পতাকা, বুঝছো, কপার আর জিঙ্ক কি হবে ভাইয়া আর্জেন্টিনার পতাকা, কপার আর জিঙ্ক কি হবে ভাইয়া আর্জেন্টিনার পতাকা, তাহলে কপার আর জিঙ্ক একটু সবাই কমেন্ট করে ফেলো নীল সাদা, সবাই একটু কমেন্ট করে ফেলো কি ভাইয়া নীল সাদা, কপার সবাই একটু কমেন্ট করে ফেলো কি নীল সাদা, দেখি এটা একটু সবার কমেন্ট দেখতে চাই, নীল সাদা, এটা একটু সবাই কমেন্ট করে ফেলো নীল সাদা, নীল সাদা। ওকে, তাহলে এটা কার পতাকা বলো তো, আর্জেন্টিনার পতাকার কালার কপ। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের এই সবগুলা সবগুলো তোমাকে আমি কিন্তু মুখস্থ করাই দিছি একবারে। আচ্ছা এবার দেখো নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন, অ্যান্সার দাও, নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন, দেখি এই কোশ্চেন অ্যান্সার কে কে দিতে পারো, নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন বলো, নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন, নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন, নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন বলো, নিচের কোনটি সবচেয়ে ছোট আয়ন। ওকে, দেখি এই অ্যান্সারটা দাও, সাথে সি। ওকে, বাকিরাও জানাও, আমি এটা শিখাই দিব আজকে, এটা শর্টকাট দিয়ে দিব, এটা পড়লেই হবে আর কি। ওকে, বাট আপাতত দেখি তোমরা কি অ্যান্সার দাও, কি অবস্থা তোমাদেরকে দেখি। ওকে, সাথে সি বলছো, সাথে ডি বলছো, সাথে সি বলছো, ডি বলছো, আচ্ছা তোমরা অনেকেই কনফিউজ, সো অনেকেই হয়তো আগে আমার ক্লাস করো না এই জন্যই কনফিউশনে আসছো, বাট আজকের পর তোমার ইনশাল্লাহ কনফিউশন থাকবে না। তবে মনে রাখবে একটা নিয়ম শিখাই দিই, গাছ কাটার নিয়ম, কি নিয়ম বেয়া বলছি, গাছ কাটার নিয়ম, ঠিক আছে। তবে গাছ কাটার নিয়মে কি মনে হবে, একটা গাছে তিনটা ডাল আছে, বুঝছো, একটা গাছে কয়টা ডাল আছে, তিনটা ডাল আছে, তো যত প্লাস হবে তত হচ্ছে ডাল তুমি কি করবা বলো তো কাটবা, প্লাস মানে কি ভাইয়া লেখো আমার সাথে সাথে, প্লাস মানে কাটা, আর মাইনাস মানে হচ্ছে ভাইয়া ডাল লাগানো আর কি, ঠিক আছে, মাইনাস মানে কি ডাল লাগানো বা অ্যাড করা আর কি, ঠিক আছে, প্লাস মানে হচ্ছে তুমি ডাল কেটে ফেলাচ্ছ, তো দেখো S2 মাইনাস, তার মানে আমি এখানে কি করছি
দুইটা ডাল কি করছি, লাগাইছি, ঠিক আছে। মাইনাস মানে কি ডাল লাগানো না, তো আমি এখানে কি করছি বলতো, আরো দুইটা ডাল এনে কি করছি বলতো, লাগাইছি, গাছটা কি হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, তাই না। আচ্ছা, ক্লোরিন মাইনাস আমি একটা ডাল লাগাইছি, ক্লোরিন মাইনাসে আমি কয়টা ডাল লাগাইছি, একটা ডাল লাগাইছি আর কি। ওকে, স্ক্যান্ডিনিয়াম 3+, স্ক্যান্ডিনিয়াম 3+ আমি কি করছি দেখো তো, স্ক্যান্ডিনিয়াম 3+ আমি কি করছি, তিনটা প্লাস, মানে আমি তিনটা ডালই কেটে দিছি, গাছে ছিল তিনটা ডাল, তিনটা ডালের সবই কেটে দিছি, মানে কোনো ডালই নাই। আর ক্যালসিয়াম 2+ আমি তিনটা ডাল থেকে দুইটা ডাল কেটে দিছি, মানে একটা ডাল আছে আর কি। ওকে, সো তুমি এবার একটু মিলাও কোনটা ছোট আয়ন, তাহলে আমি কি কাটার দিকে যাবো নাকি লাগানোর দিকে যাবো বলো তো, কাটছি কোনটাই বেশি, তো মাইনাস মানে তো লাগানো, তাহলে এটা আমার বাদ, তাহলে প্লাস মানে কি কাটা, এখানে আমি তিনটা ডাল কাটছি, এখানে আমি কয়টা ডাল কাটছি, তিনটা ডাল কাটছি, আর এখানে আমি দুইটা ডাল কাটছি, তাই না। তো সবচেয়ে ছোট আয়ন কোনটা, যেটা আমি বেশি কাটছি, তাই না, তাহলে স্ক্যান্ডিনিয়াম 3+এ কি সবচেয়ে আমি বেশি কাটছি, তার মানে এটাই কি হবে, সবচেয়ে ছোট আয়ন। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, অ্যান্সার হবে সি নাম্বারটা। তাহলে ডাল কাটার নিয়ম দিয়ে মনে রাখবা, তাহলে কি দিয়ে মনে রাখবা ভাইয়া, ডাল কাটার নিয়ম। তাহলে আজকের পর ভুল করবা না, যে যার আকার কিভাবে বের করবা, আয়নের ক্ষেত্রে আকার বের করার নিয়ম হচ্ছে গাছ কাটার নিয়ম। প্লাস মানে কি ডাল কাটা, মাইনাস মানে কি ডাল অ্যাড করা আর কি। ওকে, এটা জাস্ট মনে রাখতে পারলে হবে। তিনটা প্লাস তার মানে তিনটা ডাল কাটছি, দুইটা প্লাস মানে দুইটা ডাল কাটছি। ওকে, আচ্ছা, এরপর এই কোশ্চেনের আনসার দাও তো দেখি। প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতুতে M3+ আয়নের 5টি ইলেকট্রন 3D সাবসেলে অবস্থিত, M3+ আয়নটি কি হতে পারে। বাপরে কি কোশ্চেন, একটা ডিও 18-19 সালে আসা কোশ্চেন। সো বলো তো দেখি এটার আনসার কি হবে। মনিকা সিফা বলছে গ্রেট, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে সবাই এই কোশ্চেনের আনসার দাও। সবাই পরে কোশ্চেন আনসার দাও। কি বলা হয়েছে, প্রথম ট্রানজিশন ধাতু সিরিজ একটি ধাতুতে M3+ আয়নের 5টি ইলেকট্রন 3D সাবসেলে অবস্থিত, ঠিক আছে। M3+ আয়নটি কি হতে পারে, 8 সি, Fe3+, ওকে, Mn3+, স্ক্যান্ডিনিয়াম 3+, ওকে। আচ্ছা, তো দেখো আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করি, আমি অত দেখাবো না। আয়রন কত বলো তো, 26, তাই না, আয়রন কত 26, তাহলে কি হবে 4s2, 3d কত হবে বলো তো 6, 6টা ইলেকট্রন আছে, 4s2 3d 6। তো আয়রন যখন 3+ হবে, আয়রন যখন 3+ হবে তখন কি হয়ে যাবে বলো তো, 4s কি হয়ে যাবে 0 হয়ে যাবে, আর 3d কি হয়ে যাবে বলো তো 5 হয়ে যাবে, কারণ দুইটা এখান থেকে গেছে আর একটা এখান থেকে গেছে, তিনটা ইলেকট্রন যেহেতু ত্যাগ হয়েছে, তাহলে 4s2 3d5। এখানে কি বলছে, M3+ যে আয়নটা আছে সেটার 5টি ইলেকট্রন 3d সাবসেলে আছে। দেখো তো এখানে 3d সাবসেলে কয়টা ইলেকট্রন আছে, 5টি ইলেকট্রন আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, এটা Fe3+। তাহলে কোনটা হবে, Fe3+, ঠিক আছে। তুমি যদি আয়রনেরটা মিলাও দেখো 4s2 3d6, দুইটি ইলেকট্রন চলে গেছে S2 থেকে, আর একটা যাবে কোথা থেকে, ডি থেকে, কারণ ওরা ডি সবসময় অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থা থাকতে চায়। তো 3d5 হয়ে গেল, তাই না। তো এটা কার ক্ষেত্রে হচ্ছে দেখো, বেজ ইলেকট্রন কার ক্ষেত্রে আছে, Fe3+ এর ক্ষেত্রে আছে, M3+, তার মানে Fe3+ আর কি। ওকে, আচ্ছা, ব্যাসার্ধের সঠিক ক্রম, এটা কি তাহলে ভুল করা যাবে বলো, গাছ কাটার নিয়ম দিয়ে যদি করো, তাহলে বলো এটার আনসার কোনটা হবে, 9 নম্বর কোশ্চেনের আনসার। তাহলে তোমরা বলো এবার, 7 সি, 8 ডি, 8 সি। দেখছো 8 নাম্বার কোশ্চেনটা কিভাবে করবা বুঝতে পারছো, স্ক্যান্ডিনিয়াম 3+ কিভাবে হবে, বলছে না যে ডি শেলে 5টা ইলেকট্রন আছে, স্ক্যান্ডিনিয়ামে তো নাই, ডি শেলে কোনো ইলেকট্রনই নাই, স্ক্যান্ডিনিয়াম 3+ হয়ে গেলে কি ডি শেলে কোনো ইলেকট্রনই নাই, স্ক্যান্ডিনিয়াম কেন হবে বলো, বুঝে আমাদের উত্তর দিতে হবে আর কি। ওকে, সমস্যা নেই। এরপরে কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 9 নাম্বার, দেখি 9 অ্যান্সার কি আগে সঠিক অ্যান্সার দিতে পারো, তোমরা অ্যান্সার দিবা, আমি তো তখন পড়াইছি ভাই, এখন তো তোমরা নিজেদেরও প্র্যাকটিস করতে হবে, তাই না। বলো তাহলে 9 অ্যান্সার কোনটা হবে। বলো দেখি 9 অ্যান্সার কোনটা হবে। নয়ের অ্যান্সার সি বলছো, তাজরিন, ঐশ্বর্য, মায়েশা মুনারা বলছো 9 ডি, সাইমা রশিদ দিবা বলছো 9 এ। কি হলো তোমরা কমেন্ট আবার ডিলিট করো কেন, ভুল হইলে হবে, ভুল হইলে কি জীবন শেষ হয়ে যাচ্ছে নাকি, ভুল হইলে তোমরা আবার ডিলিট করে দাও, তোমারটা যে সঠিক হইতেও তো পারে, তাই না।
দেখি আরো বাকিটাও জানো। 9 এ বলছো, ওকে 9 এ, 9 এ এখন সবাই আবার এ কমেন্ট করতেছো কেন? আচ্ছা ভুল হইলে হবে সমস্যা নাই, বাট সবাই অ্যান্সার দিবা, যে যারা যারা ক্লাস করতেছো সবাই অ্যান্সার দিবা। ভুল হলে হবে, ভুল হওয়াটা আসলে খারাপ কিছু না আর কি, ঠিক আছে? ভুল হইতেই পারে, ভুল হইলেই দেখবা পরীক্ষার হলো মনে থাকবে আর কি, ওকে। আচ্ছা সো আসো দেখি কোনটা হবে। তো গাছ কাটা নিয়মটা মনে রাখতে বলছিলাম। সো তুমি এই ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রে বা এমসি গুলো সলভ করার ক্ষেত্রে আগে অপশন দেখার দরকার নাই। দেখো সবগুলো অপশনে কিন্তু কমন জিনিস আছে, নিয়ন ম্যাগনেসিয়াম আর সোডিয়াম, নিয়ন ম্যাগনেসিয়াম আর সোডিয়াম সবগুলোতেই সেম, বাট ক্রোমটা আলাদা আলাদা। তো তুমি আগে নিজের মতো করে একটা ক্রোম বানাই নিবা। তো দেখো তো সবচেয়ে বড় কে হবে বলো তো? এখানে প্লাস মানে কি কাটা বলছিলাম, যেটাকে আমি কোনো টাচই করি নাই, নিয়নে কি কোনো টাচই করি না, তার মানে এখানে 3টা ডালি আছে। আচ্ছা তো সবচেয়ে বড় নিয়ন, এরপর বড় কে ভাইয়া? সোডিয়াম প্লাস, কারণ এখানে আমি মাত্র একটা ডাল কাটছি। আর ভাইয়া ম্যাগনেসিয়াম 2 প্লাসে তবে আমি 2টা ডাল কাটছি, এটা সবচেয়ে ছোট হবে আর কি। তাহলে নিয়ন সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, এটা হবে সিরিয়াল। সো এই অপশনটা কোথায় আছে তুমি এবার খুঁজবা। দেখো এই অপশনটা কিন্তু অপশন এ তেই মিলে গেছে আর কি, সবসময় তোমার এ তে মিলবে না। তো এই জন্য আগে ক্রমটা বানায় নিবা, তাহলে প্যাচ লাগবে কম। তাহলে অ্যান্সার কোনটা হবে? 9 এর এ নাম্বারটা। তো ভাইয়া যে নিয়মটা শিখাইছি গাছ কাটার নিয়ম, এটা মনে রাখবা, নাইলে পরীক্ষা হলে এত টেনশনের মধ্যে থাকবা, প্যানিকের মধ্যে থাকবা যে আর ওই মাথায় আসতেছে না যে এখানে 2টা ইলেকট্রন ছাড়ছে, তাহলে কি এটা বড় হবে না ছোট হবে, বাম থেকে ডান, এত কিছু মনে থাকবে না। তো গাছ কাটার নিয়মটা মনে রাখো, এমনি দেখবে এমসিকিউ হয়ে গেছে, ওকে। কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়? এরপরে কোশ্চেন অ্যান্সার দাও, কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়? কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়? তোমরা ফেরোম্যাগনেটিক মৌল কারা বলো? ফেরোম্যাগনেটিক মৌল কারা? তোমরা মনে রাখবা ফাঁকা নল। কি মনে রাখবা ভাইয়া? ফাঁকা নল, ঠিক আছে। কি মনে রাখবা ভাইয়া? ফাঁকা নল। তাহলে ফাঁকা নলে কি হলো ভাইয়া? ফেরাস। কাতে কি ভাইয়া? কোবাল্ট। আর নলে কি? নিকেল। তাহলে আয়রন কোবাল্ট আর নিকেল, তাহলে আয়রন কোবাল্ট আর নিকেল। নিয়ম ওই জন্যই বললাম ব্যাসার্ধ নিয়ম করার দরকারই নাই, ঠিক আছে। ওই ডান থেকে বাম, বাম থেকে ডান, এই নিয়মে যাওয়াই দরকার নাই তোমার। তোমার যে ভাই আজকে নিয়ম শিখেছি আয়নের ক্ষেত্রে, এটা মনে রাখবে, এটা দিয়ে হবে। কোন এমসিকিউ যদি না মিলে তারপর আমাকে বললো আর কি, ওকে। আচ্ছা তো আসি, দেখো ফাঁকা নল, ফাঁকা নল, ফাঁকা নলে কি হলো ভাইয়া? আয়রন কোবাল্ট আর নিকেল, এরা সবাই কি? ফেরোম্যাগনেটিক। তাহলে দেখো আয়রন ফাঁকা নল, তাহলে কোনটা নাই? এসআর নাই। তাহলে কোনটা ফেরোম্যাগনেটিক মৌল নয়? জেউডি 22-23 ছিল আসলে কোশ্চেন, নিকেল হচ্ছে 9 আর কি, ওকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 9, 10 এর অ্যান্সার হবে কোনটা ভাইয়া? 10 এর অ্যান্সার হবে বি নাম্বারটা, স্ট্রনশিয়াম নাই ফেরোম্যাগনেটিক মৌলের মধ্যে। অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য জানতে চাইছে ভাইয়া, বলো অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য। দেখি এটা কে পারো, অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য, তারপর ভাইয়া শিখাই দিব, সমস্যা নাই। আগে বলো অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি হবে, বলো অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য। এগারো বি। আচ্ছা দেখো হ্যাঁ, আমার সাথে সাথে কমেন্ট করো। মনে রাখবা তোমার মনে করো অনেক জ্বর হয়েছে, জ্বর হইলে মানুষ দেখো না উল্টা পাল্টা কথা বলা শুরু করে। তো তুমি ওরকম উল্টা পাল্টা বলা শুরু করছো, প প প, কি বলা শুরু করছো ভাইয়া? প প প, 3টা প, তারপর মনে রাখবা কি ভাইয়া? জ্বর। কখন বলছো ভাই এরকম? যখন তোমার জ্বর আসছে আর কি, বুঝছো? কি বলবো ভাইয়া? প প প, তারপরে কি? জ্বর। তো ভাইয়া প প প জ্বরে কি হলো ভাইয়া? পতে ভাইয়া প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, পতে ভাইয়া পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, আবার পতে কি বলতো? প্রভাবক রূপে কাজ করে। তাহলে কি? প্রভাবক রূপে কাজ করে, পরিবর্তনশীল যোজ্যতা প্রকাশ করে, আর এটা কি বলতো? প্যারাচুম্বকীয় রূপে কাজ করে। তাহলে প্রভাবক, প্যারাচুম্বক, পরিবর্তনশীল যোজ্যতা। প্রভাবক, প্যারাচুম্বক, পরিবর্তনশীল যোজ্যতা, কি বললাম? পতে প্যারাচুম্বক, পতে প্রভাবক, পতে পরিবর্তনশীল যোজ্যতা, 3টা বৈশিষ্ট্য গেল। জতে জটিল যৌগ, রতে রঙিন আয়ন, ঠিক আছে। জতে জটিল যৌগ, রতে রঙিন আয়ন, সবাই আমার সাথে কমেন্ট করো। 3টা প, তারপরে জ্বর। তাইলে প্রভাবক রূপে কাজ করে, হ্যাঁ ঠিক আছে। পতে প্যারাচুম্বক ছিল, সেটাও ঠিক আছে।
জতে কিছু হবে জটিল যৌগ, এখানে দেবে সরল যৌগ, সরল যৌগ তো হবে না, কি হবে জটিল যৌগ। আর রতে রঙিন আয়ন, অ্যান্সার কোনটা হবে 1 আর 3, তাহলে অ্যান্সার কোনটা হবে বি নাম্বারটা 1 আর 3। নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? গাছ কাটার নিয়ম দিয়ে বলো অ্যান্সার। দেখো আজকে তোমাদের গাছ কাটার নিয়ম পুরো শিখাই যাবো, যাতে পরীক্ষার ভুল না করো, যত ইচ্ছা প্র্যাকটিস করো। বলো 12 নম্বর কোশ্চেনটা বলো, 12 নম্বর কোশ্চেনের এবার অ্যান্সার দাও। হ্যাঁ আনিসা কমেন্ট করছো 3টা প জ্বর, ঠিক আছে, বাকিরাও কমেন্ট করো এটা। বলো নিচের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? তবে যখনই ব্যাসার্ধ কম বলবে তুমি কার দিকে তাকাবা? গাছ কাটা, কাটা মানে কি প্লাস, তার মানে প্লাস বেশি কোনটায়? দেখো তবে এখানে প্লাস বেশি, এই যে 2 প্লাস, তার মানে অ্যান্সার কোনটা হবে ম্যাগনেসিয়াম 2 প্লাস, ব্যাসার্ধ সবচেয়ে কম। দেখা মাত্রই উত্তর দেওয়া শেষ, দেখা মাত্রই উত্তর দেওয়া শেষ। এই যে 12 বি বলছে একজন, মানে এত শিখানোর পরও আবার বি বলো কেমনে? বলো 3 নাম্বার প্র্যাকটিস চলতেছে, এটাকে ভুল হওয়া যায়? বলো এখানে কি হয়েছে, একটা ডাল লাগাইছি, এখানে আমি কোনো টাচই করি নাই, মানে 3টা ডালই আছে, এখানে আমি একটা ডাল কেটে ফেলাইছি আর এখানে আমি 2টা ডাল কেটে ফেলাইছি, যেটা আমি কাটছি বেশি সেটা কি হবে? যেটা আমি কাটছি বেশি সেটা কি হবে? সবচেয়ে ছোট হবে। তো বলছে সবচেয়ে কম কোনটা? ম্যাগনেসিয়াম 2 প্লাস, শেষ কাহিনী। আচ্ছা এবার আসি, দেখো ধর্ম আছে বিভিন্ন, বুঝছো? বাম থেকে ডানে গেলে কোনটা বাড়ে কোনটা কমে, উপর থেকে নিচে গেলে কোনটা বাড়ে কোনটা কমে, তোমাদের অনেক প্যাচ লেগে যায় না বলো ভাইয়া? তো আমি তোমাকে সহজে শিখাই দিই, মনে হবে আধা বিক্ষেপ কি দিয়ে ভাইয়া মনে রাখবা? আধা বিক্ষেপ কি দিয়ে ভাইয়া মনে রাখবা? আধা বিক্ষেপ। তো সবাই একটু কমেন্ট করে ফেলো আধা বিক্ষেপ। তো আধা বিক্ষেপে কি হলো আগে কমেন্ট করো। আধা বিক্ষেপ, আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতার, কি হতে কি বলতো? ক্ষারকীয় ধর্ম। তাহলে কমেন্ট করো কি ভাইয়া? আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতার, ক্ষারকীয় ধর্ম, আধা বিক্ষেপ। তবে এরা কি হয়, বাম থেকে ডানে গেলে, বুঝছো, বাম থেকে ডানে গেলে আমরা জানি কি হয়, আকার হ্রাস পায়, আর ওপর থেকে নিচে গেলে আকার কি হয় বলতো? বৃদ্ধি পায়, তাই না? আকারের সাথে সাথে এ সকল ধর্ম হচ্ছে সমানুপাতিক। বাম থেকে ডানে গেলে যদি আকার হ্রাস পাচ্ছে তাহলে আধা বিক্ষেপও হ্রাস পাবে, ওপর থেকে নিচে গেলে যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে তাহলে আধা বিক্ষেপও কি হবে বলতো? বৃদ্ধি পাবে আর কি। ওকে, তাহলে মনে রাখবা আধা বিক্ষেপ, বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ কি পায়? হ্রাস পায়। ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ কি হয় বলতো? বৃদ্ধি পায় আর কি। ওকে, আচ্ছা, তো বাকি যে সকল ধর্ম আছে আধা বিক্ষেপ বাদে সবাই কি হবে বলতো? এর উল্টাটা হবে। তাহলে ওপর থেকে নিচে গেলে কি হবে বলতো? ইলেকট্রন শক্তি কি হবে? তাহলে ওপর থেকে নিচে গেলে, ওপর থেকে নিচে গেলে যদি আধা বিক্ষেপ কি হচ্ছে? বাড়তেছে। এর মধ্যে তো ইলেকট্রন শক্তি নাই, তাহলে ইলেকট্রন শক্তি কি হবে বলতো? কমবে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। তো এই ধর্মগুলা কি হবে? সব একসাথে হবে আর কি। ওকে, তো এইটা তুমি মিলাই দেখবা, দেখবা সবই ইয়া হয়, শুধুমাত্র একটা মিলবে না, সেটা হচ্ছে এই যে কোনো পরিবর্তন হয় না। কার কোনো পরিবর্তন হয় না বলতো? যোজ্যতা। কার? যোজ্যতা, বুঝছো? তুমি যদি ভাইয়া উপর থেকে নিচে যাও, উপর থেকে নিচে সবার যোজ্যতা, মানে যোজ্যতা কি? শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে কি বলা হয়? যোজ্যতা। তো গ্রুপ 15 যারা আছে সবাই তো শেষ কক্ষপথে কি সেম ইলেকট্রন আছে বলেই তো এরা সেম কি আছে? গ্রুপে আছে, তাই না? তো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে না, সেটা কোনটা ভাইয়া? যোজ্যতা। যোজ্যতার কোনো পরিবর্তন হয় না, বাকি সব দেখবে হ্রাস 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 হ্রাস, আর ওই যে আধা বিক্ষেপের কি হবে? শুধু বৃদ্ধি হবে আর কি। ওকে, সো এই সিকোয়েন্সটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই যে এখানে আর কি সবকিছু দেওয়া আছে, কোনটার পরিবর্তন হবে কোনটার পরিবর্তন হবে না, এখানে কিন্তু সবই খুব ভালো মতো দিয়ে দিছি আর কি। ওকে, আচ্ছা, তাহলে এবার বলো কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? বলো কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? বলো তো দেখি এবার। 13 নম্বর কোশ্চেন আনসার দাও। আধা বিক্ষেপ যদি মনে থাকে তাহলে 13 নম্বর কোশ্চেনটা তুমি পারবা, 13 নম্বর কোশ্চেনটা তোমার পারা উচিত। বলো কোন মৌলটির আয়নীকরণ শক্তি কি হবে বলো তো? সবচেয়ে বেশি। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি বলো তো দেখি। তুমি একটু সিরিয়াল ওয়াইজ সাজাও। লিনাকে রুবি সাইজ করে কোথায়? ফ্রান্সে। ঠিক আছে, গ্রুপ একই সব দেওয়া আছে। লিনাকে রুবি সাইজ করে কোথায়? ফ্রান্সে। তো
আয়নীকরণ শক্তি তোমাকে বেশি জানতে চাইছে। তো ওপর থেকে নিচে গেলে আমার আধা বিক্ষেপ বাড়ে। তো আধা বিক্ষেপের মধ্যে কি আয়নীকরণ শক্তি ছিল? ছিল না। তার মানে আয়নীকরণ শক্তি কি হবে? কমবে। ওপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়? কমে। তার মানে সবচেয়ে উপরে যে আছে তার আয়নীকরণ শক্তি বেশি হবে। সো লিথিয়াম তো এখানে অপশনে নাই, কি আছে? সোডিয়াম আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে তাহলে কোনটা বলো? 12 ডি বলছো? আচ্ছা 12 তো শেষ, 13 নাম্বার, 13। তাহলে 13 কোনটা হবে? ডি বলছো কেন 13? যারা ডি বলছো, কেন ডি বলছো? দেখো এত কষ্ট করে ভাইয়া তোমাদেরকে বুঝাচ্ছি, তারপরে যদি ভুল বলো তাহলে কেমন লাগে বলো? আধা বিক্ষেপ দিয়ে কি বুঝাইলাম? যে ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ বাড়ে, বাকি সকল ধর্ম কি হয়? কমে। বাকি সকল ধর্ম কি হয়? কমে। তো এটা কি আধা বিক্ষেপের বাইরের জিনিস না? তাহলে কি হবে? কমবে। তার মানে এখানে যারা যারা আছে সবাই কি হচ্ছে? কমতেছে। তার মানে সবার এখানে কি বলছে? আয়নিকরণ শক্তি বেশি কার? তার মানে উপর থেকে নিচে গেলে কমতেছে, তাহলে সবচেয়ে বেশি কে? উপরে যে আছে। তো উপরে কে আছে? লিথিয়াম। লিথিয়াম তো অপশনে নাই, তাহলে কি হবে? সোডিয়াম হবে। তার মানে অ্যান্সার কোনটা হবে? সোডিয়াম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? তেরোর অ্যান্সার এ হবে। আবার একজন কমেন্ট করছে ডি। কেন ডি কমেন্ট করবো বলো? আধা বিক্ষেপ হইলে বাড়তো, বাট এটা তো আধা বিক্ষেপের উল্টা। আচ্ছা যাই হোক, নেক্সটটা দেখি, নেক্সট আর ভুল করা যাবে না, বলো। নেক্সট আর ভুল করা যাবে না। 14 অ্যান্সার সবাই কারেক্ট দিবা, বলো। 14 অ্যান্সার তোমাদেরকে আমি ধরে ধরে শিখাচ্ছি, বুঝছো? একেবারে কিভাবে কোশ্চেন আসে, কিভাবে তুমি সলভ করবা, কোন ট্রিক্সে সলভ করবা কম সময়ের মধ্যে যাতে প্যাস লেগে না যায়, ধরে ধরে শিখাই দিচ্ছি। আশা করি আর ভুল হবে না। যারা সেকেন্ড টাইম আসো তাদের ভুলের সংখ্যা কম হয় এগুলা, বাট যারা ফার্স্ট টাইম আসো প্রথম প্রথম একটু ভুল হবে। এতে তোমার হতাশার মানে হতাশা হয়ে ভেঙে পড়ার কিছু নাই। তুমি প্র্যাকটিস করবা, আজকে ক্লাসের পর প্র্যাকটিস করবা, কালকে আমাদের এক্সাম হবে, এক্সামটা দিবা, আস্তে আস্তে ভুলের পরিমাণ কমে আসবে, এরপর আবার রিভিশন দিব, সমস্যা নাই। ওকে, 14 নাম্বারটা সবাই আস্তে আস্তে ভেবে চিনতে ধীরে সুস্থে আনসার দাও, আমি টাইম দিচ্ছি আর কি। ওকে, 14 নাম্বার কোশ্চেন অ্যান্সার তোমরা দাও। আচ্ছা দেখো, তোমরা যেটা বলতেছো যে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম, ঠিক আছে, তোমাদের হিসাব অনুযায়ী ঠিক আছে, বাট এটা ঢাবির কোশ্চেন, একটু টুইস্ট আছে আর কি, বুঝছো? এটা কিন্তু নিয়ন না, এটা কিন্তু নিকেল, বুঝছো? এটা কি নিয়ন না, কিন্তু এটা কি দেওয়া বলো তো? নিকেল। অনেকে হিলিয়াম এমন ভাবে অপশনটা সেট করছে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, আমি ভাবতেছি কি একই গ্রুপের, সেই অনুযায়ী আমি অ্যান্সারটা দিয়ে দিছি। বাট এটা কি নিয়ন? এটা কি নিয়ন বলো? এটা কিন্তু নিকেল। এটা কি ভাইয়া? নিকেল। এটা কি ভাইয়া? নিকেল। ওকে, এটা কিন্তু কি বলতো? নিকেল। তো ভাইয়া মনে রাখবা, ধাতু সমূহের আয়নীকরণ শক্তি নিষ্ক্রিয় মৌলের থেকে কি হবে বলতো? কম। নিষ্ক্রিয় মৌল আছে না সবাই, কি নিষ্ক্রিয় মৌল? হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, এরা সবাই কি নিষ্ক্রিয় মৌল না? এদের থেকেও কম কার? নিকেলের কম হবে। এদের থেকেও কম কার হবে ভাই? নিকেলের। বুঝছো? এটা কিন্তু নিয়ন না, এটা কি বলতো? এটা হচ্ছে নিকেল। নিয়ন থাকলে ক্রিপ্টন হয়তো ঠিক আছে, আর এটা নিকেল। তাহলে ধাতুর আয়নীকরণ শক্তির মান কি হবে? নিষ্ক্রিয় গ্যাসের তুলনায়ও কম। ওকে, এটা এই কনসেপ্টে মাথায় রাখবা। আচ্ছা এবার আসি, দেখো নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এবার ঠিক আছে, বলো এবার বেশি কার? এটা কিন্তু একটা গ্রুপ তুলে দিচ্ছে, বলো এবার কোনটা হবে অ্যান্সার? এবার কোনটা হবে অ্যান্সার? বলো এবার কোনটা হবে অ্যান্সার? বলো এরপর এটা অ্যান্সার দাও সবাই দ্রুত।
15A। আচ্ছা দেখি তো, দেখো উপর থেকে নিচে সম্পর্কে আসো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ঠিক আছে, আর তো নাই, দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি কি উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ বাড়ে, মানে কি আয়নীকরণ শক্তি কি হয়, কমে। ঠিক আছে, আয়নীকরণ শক্তি কি হচ্ছে, কমে। তাহলে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি কার, ক্রিপ্টনের। আর সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার, হিলিয়ামের। ঠিক আছে, তো বলছে কোনটা শক্তি সবচেয়ে বেশি, হিলিয়ামের কি হবে ভাইয়া, সবচেয়ে বেশি হবে আর কি। ওকে, তাহলে 15 অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে ফাইন। 16 কোন হ্যালোজেন সময় তড়িৎ ঋণাত্মকতার ক্রম। আচ্ছা বলো তড়িৎ ঋণাত্মকতার ক্রম কোনটা হবে, এটাও ভাই আধা বিক্ষেপ দিয়ে মিলবে। বলো তড়িৎ ঋণাত্মকতার ক্রম কোনটা হবে, তাইলে অ্যান্সার। তাহলে দেখো এটা অ্যান্সার দিতে থাকো, আমি তো সলভ করে দিই। সবাই 16 লিখে কমেন্ট করো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ বাড়ে, তাহলে বাকি সকল ধর্ম কমে। তার মানে সবচেয়ে বেশি কি হবে, ফ্লোরিন। তার মানে উপর থেকে নিচে গেলে তো কমতেছে, আধা বিক্ষেপ তো বাড়তেছে, এটা তো আধা বিক্ষেপের মধ্যে নাই। তাহলে কি হবে, সবচেয়ে বেশি কে, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে কে, ব্রোমিন, তারপরে কি হবে বলতো, আয়োডিন। এই সিএলটা কোথায় আছে ভাইয়া, অপশন এ তে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে অ্যান্সার কোনটা হবে, এ নাম্বারটা হবে। আর যদি বলতে হবে ইলেকট্রন আসক্তির ক্রম, তাহলে একটু ব্যতিক্রম হইতো, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, ইলেকট্রন আসক্তির ক্রম, একটু ইলেকট্রন আসক্তির ক্রম ব্যতিক্রম আছে, এই জন্য এটা বারবার আসে। ফ্লোরিন ক্লোরিনের জায়গায় কি হবে তখন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর কি। ওকে, ইলেকট্রন আসক্তি বললে। আচ্ছা এবার 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা। 17 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, জেউডি 21-22 সালে আসছে। বলো 17 নম্বর কোশ্চেনটার অ্যান্সার এবার দাও। ও এর পরের কোশ্চেন আছে, সবাই দ্রুত দিয়ে দাও। ষোলোর এ। 17 নম্বর অ্যান্সার দাও, 17 নম্বর তো ইজি। ও না, 17 নম্বর একটু টাফ আছে আর কি, এই জন্য তোমার অ্যান্সার কি এখনো দেওয়া নাই। আর রিস্ক নাও, সমস্যা নাই, 17 অ্যান্সারটাকে দাও, ভুল হইলে হবে, সমস্যা নাই। বলো। আচ্ছা আমি একটু লিখে ফেলি। দেখো বলা হয়েছে তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক, তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক। সো এখানে আগে আমরা গ্রুপ সম্পর্কে যাব নাকি আগে হচ্ছে আমরা তোমার হচ্ছে পর্যায় সম্পর্কে যাব, বলো দেখি কেউ অ্যান্সার দিতে পারছো। 17 অ্যান্সার এ আসছে, সি আসছে। আচ্ছা 17 বি। আচ্ছা বিও আসছে, আচ্ছা বাকিরাও অ্যান্সার দাও। আচ্ছা তো দেখো আগে আমাদের করতে হবে কি সম্পর্ক বলো তো, বাম থেকে ডান সম্পর্কে আমাদেরকে যেতে হবে, বুঝছো, বাম থেকে ডান। ঠিক আছে, তো দেখো এইটা এইটা হচ্ছে একটা গ্রুপ আর এটা হচ্ছে আরেকটা গ্রুপ। ঠিক আছে, আগে আমাদের আমরা কি জানি, বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়, আধা বিক্ষেপ হ্রাস পায়। আর তড়িৎ কি হয় বলতো, বৃদ্ধি পায়। তড়িৎ কি হবে, বৃদ্ধি পাবে। তড়িৎ কি পাবে বলতো, বাম থেকে ডানে গেলে তড়িৎ কি পায়, বৃদ্ধি পায়। এটুকু তো তুমি বুঝছো, বাম থেকে ডানে গেলে কি হয়, তড়িৎ বৃদ্ধি পায়। আর ওপর থেকে নিচে গেলে তড়িৎ কি পাবে বলতো, হ্রাস পাবে। উপর থেকে নিচে গেলে তড়িৎ কি পাবে বলতো, হ্রাস পাবে। তো তুমি আগে কি করবা, আগে গ্রুপ সিলেক্ট করে নিবা, কোনটা বামের গ্রুপ কোনটা ডানের গ্রুপ। ঠিক আছে, দেখো বাম থেকে ডান, তো আমরা জানি যে ডানে গেলে তড়িৎ বাড়ে। তার মানে কোন দুইটা তড়িৎ বেশি হবে ভাইয়া, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম যেহেতু ডানে আছে, তাহলে এদের তড়িৎ বেশি হবে। তাইলে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম আগে আসবে। তবে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে আবার কে বেশি হবে, ওপর থেকে নিচে গেলে কি হয়, তড়িৎ হ্রাস পায়। তার মানে ওপরে যে আছে তার তড়িৎ কি হবে, বেশি হবে। তাহলে কি হবে, বেরিলিয়ামের সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়ামের বেশি। ওকে
ফাইন। আচ্ছা, এবার দেখো এই পর এইটা তো শেষ, এই গ্রুপটা তো শেষ, এবার এই গ্রুপে আসো। তারপরে কি আসবে? লিথিয়াম আর সোডিয়াম। এখন কোনটাকে আমি আগে দিব, কোনটাকে আমি পরে দিব। সো দেখো তোমার গ্রুপ সিলেকশন করা শেষ। এখন দেখো উপরে কে আছে, ওপর থেকে নিচে গেলে কি হচ্ছে, তড়িৎ কি হচ্ছে, আধা বিক্ষেপ বাড়তেছে, তার মানে তড়িৎ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তার মানে ওপরে যে আছে তার তড়িৎ বেশি, তার মানে এবার লিথিয়ামের বেশি। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর লিথিয়াম, তারপরে কি হবে, সোডিয়াম। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, সোডিয়াম। তার মানে অ্যান্সার কোনটা হবে বলো তো? এই যে অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। তাহলে 17 অ্যান্সার কোনটা হবে ভাইয়া? এ নাম্বারটা। তাহলে বলো আগে কি নির্বাচন করবা? গ্রুপ নির্বাচন করবা। কোন গ্রুপের তড়িৎ বেশি, আগে গ্রুপ নির্বাচন করবা, তারপরে গ্রুপের উপর থেকে নিচ হিসাব করবা আর কি। ওকে, আচ্ছা। সো আগে গ্রুপ সিলেক্ট করবা, ভাইয়া কি বলছে, আগে গ্রুপ সিলেক্ট করবা। আচ্ছা, সো আজকের মতো এ পর্যন্তই। নেক্সট আমরা হচ্ছে নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আমরা সংকরায়ন এবং ফাজানের নীতি টপিকটা শেষ করে দিব, এবং আরো যে সকল টপিক আছে এখান থেকে লাগবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে, সেগুলো পড়লেই ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আর কি। ওকে, সো আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের কাছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের জন্য একটা বিগ থ্যাংক ইউ যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিলা। তো তোমাদের কাছে কেমন লাগছে ক্লাসটা? ক্লাসে কি সবকিছু বুঝছো? বুঝে থাকলে আমাকে কমেন্ট, না বুঝে থাকলেও কমেন্ট করে জানাও, আর যদি সবকিছু বুঝে থাকো সেটাও জানাতে পারো আর কি। ওকে, কোনো কোশ্চেন থাকলে আর 1 মিনিটের মধ্যে জানাও। আজকের ক্লাসে তোমাদের কাছে কেমন লাগছে এবং কোনো কোশ্চেন থাকলে জানাতে পারো। সবকিছু কি বুঝছো? সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলা আমাদের সাথে। আর যারা আমাদের সাথে এখনো যুক্ত হয় নাই, সেকেন্ড পার্টটা কিন্তু আমাদের পেইড ব্যাচে হবে। এই যে হচ্ছে আমাদের পেইড ব্যাচের ডিটেলস, তুমি admissionwarrior.com লিখে সার্চ দিবা। হ্যাঁ, পিডিএফটা আমাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে দেওয়া হবে, তোমরা যারা ভর্তি আছো তোমরা পিডিএফটা পেয়ে যাবা। এই দেখো, আমরা জেইউ এ মাস্টার ব্যাচ 1800 টাকা, জেইউ ডি মাস্টার ব্যাচ 1999 টাকা। সো দেখো দুইটা যদি তুমি হিসাব করো, 1799 আর 1999 মিলে কত আসে? 3899 টাকা আসে আর কি। ঠিক আছে, প্রায় 4000-এর কাছাকাছি, 4000-এর কাছাকাছি দুইটা এ আর ডি। বাট তুমি যদি একসাথে নাও তাহলে দেখো তুমি 1500 টাকা ডিসকাউন্টে মাত্র 2499 টাকায় তুমি এ প্লাস ডি কোর্সে ভর্তি হতে পারবা। মাত্র 2499 টাকায় তুমি এ প্লাস ডি কোর্সে এনরোল করতে পারবা। সো যারা যারা চাও যে ডি ইউনিটের প্রিপারেশন নিতে 1999 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও দ্রুত, আর যারা এ ইউনিটের চাও মাত্র 1799 টাকা। তো দ্রুত ভর্তি হয়ে যাও। এই ডি ইউনিটের কোর্সের দায়িত্বে আমি থাকবো ইনশাল্লাহ, বেস্ট সাপোর্ট পাবা। আমি সকল ক্লাস সবকিছু নিব, পাশাপাশি আমার সাথেও থাকবে, শুধু সবচেয়ে আমি নিব এমনটা না। কিছু ক্লাস আলিফ ভাই আছে, তোমাদের স্বপ্নিল ভাই আছে, তারপরে অনেকেই আছে তারা কিন্তু ক্লাস নিবে। ওকে, বাট মেইনলি আমি দায়িত্বে আছে, আমি ম্যাক্সিমাম ক্লাস নিব। সো ইনশাল্লাহ তোমরা এখান থেকে বেস্ট সাপোর্ট পাবা। এবছর আগে থেকে আমরা শুরু করছি, যেহেতু ফুল সিলেবাস, ইনশাল্লাহ তোমরা একটা প্রপার নলেজ পাবা। এবং আমাদের বিশ্বাস যে তুমি যদি আমার সাথে লেগে থাকতে পারো আগামী 3টা মাস, ভাইয়ারা যেভাবে বলবো সেভাবে চলো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো পরিমাণে একটা রেজাল্ট তুমি করতে পারবা। অ্যান্ড যেটা আগামীকাল তুমি এইটার উপর কিন্তু এক্সাম হবে আর কি। আগামীকাল এক্সাম হবে, এখানে আমি এখানে আপলোড করে দিব। মনে করো তুমি এখানে মাই কোর্সেসে যে তুমি যখন এই যে জেওডি মাস্টার ব্যাচে যাবা, এখানে মাত্র তো ক্লাস শেষ হলো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যাবা, এখানে ওই যে চ্যাপ্টার 3 এর এখানে দেখবা যে ক্লাস এক্সাম, এই যে এখানে এক্সাম লিঙ্ক দেওয়া থাকবে, তুমি এক্সাম লিঙ্কে ক্লিক করলে এক্সামও দিতে পারবা আগামীকাল। ঠিক আছে, আগামীকাল রাত 10টায় এক্সাম অনুষ্ঠিত হবে। তো তোমার কাজ কি হবে এখন, কিভাবে পড়বা? তোমার কাজ এখন কিভাবে হবে? সো আমার এই যে ক্লাসটা করলাম, ক্লাসে যেটুকু পড়াইছি, ক্লাসের পর পিডিএফ পড়বা, পিডিএফটা পড়বা, প্লাস হচ্ছে দাগানো বই যে পিডিএফটা আপলোড দেওয়া আছে, দাগানো বইয়ের লাইনগুলো পড়বা। দাগানো বই যে তোমার না থাকে, মানে বইটা যদি নতুন থাকে, দাগানো বইয়ের মতো করে বইটা দাগাই নিবা। তাহলে কি কাজ হবে? হাজারি স্যারের বইটা পড়বা, আমার এই পিডিএফটা পড়বা, তারপর 2 নাম্বার কাজ কি হবে? ক্লাস তো তুমি করছো, এরপর কাজ কি হবে? রসায়ন বিচিত্রা, রসায়ন বিচিত্রা থেকে তুমি কি করবা? ডিইউ, জেইউ, আরইউ আর সিইউ। ঠিক আছে, আর মেডিকেল তো অবশ্যই সলভ করবা। এই পাঁচটার এই যে টপিকগুলো পড়লাম, এইগুলার কোশ্চেন ভালো মতো ব্যাখ্যা সহ সলভ করবা। যে সকল টপিকের সমস্যা হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবা, ওখানে সলভ করে নিবা আর কি। ওকে, বা আমাদের নক দিবা, আমরা সলভ করে দিব। সো এই কোশ্চেনগুলো করবা, এবং এর মধ্যে
তুমি মনে করো একটা কোশ্চেন আটকায় গেছো বা পারি পারি মনে হচ্ছে, ওগুলা বই থেকে দেখে সলভ করবা, নট ব্যাখ্যা। ব্যাখ্যা পড়বো অবশ্যই, বাট ব্যাখ্যাই সব না। তুমি হচ্ছে বই থেকে বের করে ওইটা কোথায় আছে বইয়ের সেইটা মুখস্থ করবা। এবং থার্ড যে কাজটা হবে ভাইয়া, আগামীকাল এটার পর এক্সাম দিবা। ওকে ভাইয়ারা এক্সাম দিবা, ওকে এক্সাম দিলে তুমি তোমার প্রোগ্রেসটা বুঝতে পারবা, সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো এই তিনটা কাজ করো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। চান্সের জন্য বেশি কিছু লাগে না, ভালো মতো ভাইদের গাইডলাইন ফলো করো, এনাফ। ওকে আচ্ছা, ক্লাস শুরু হলে নোটিফিকেশন আসে না কেন? কি বলো নোটিফিকেশন আসে না? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, আমি অল দিয়ে দিলে নোটিফিকেশন তোমার কাছে তো চলে যাবে, বা তুমি হয়তো নোটিফিকেশন অফ করে রাখছো। অনেক ভালো, থ্যাংক ইউ। মনিকা সিফা বলছে থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। অনেক ভালো, ঐশ্বর্য বলছে তোমাকেও ধন্যবাদ, বাইদি বস্তামিকেও ধন্যবাদ, শেষ পর্যন্ত যারা ছিলাম। তাসনিম পাটোয়ারিও বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ওকে ধন্যবাদ তোমাকেও। শ্রাবণী কুন্ডু ভাই শুরু নোটিফিকেশন কেন? ওকে আসবে এরপর থেকে, তুমি নোটিফিকেশন অন করে রাখো। অসাধারণ ভাই, কানিস ফাতেমাকেও ধন্যবাদ, ইভাকেও ধন্যবাদ, অনেক অনেক ভালো হয়েছে ভাই। ওকে তাজরিন ঐশ্বর্যকেও ধন্যবাদ। আচ্ছা, তো যেটা বল যখন তুমি এক্সাম দেওয়া যাবে না, এক্সাম তুমি আগামীকাল, আগামীকাল কিন্তু আমাদের ক্লাস আছে, ফিজিক্স ক্লাস আছে। সো তোমরা কিভাবে ইয়া করবা, রুটিন আমার ঠিক খেয়াল নাই, রুটিনে যে ক্লাস আছে ক্লাস তো হবেই, পাশাপাশি এক্সাম দেওয়া যাবে হচ্ছে রাত 11টা দিয়ে এক্সাম শুরু হবে, বুঝছো? আগামীকাল রাত 11টা থেকে শুরু করে পরের দিন সকাল 10টা পর্যন্ত এক্সাম দেওয়া যাবে, ঠিক আছে? রাত 11টা থেকে শুরু করে পরের দিন সকাল 10টা পর্যন্ত এক্সাম দেওয়া যাবে, এবং এক্সামে কিন্তু সলভও দেওয়া থাকে আর কি, বুঝছো? তো তুমি চাইলে কোনো একটা অ্যান্সার ভুল করলে সেটা সলভটাও দেখে নিতে পারবা, খুব সুন্দর মতো ব্যাখ্যাও দেওয়া আছে, এবং কয়টা তুমি স্কিপ করছো নেগেটিভ মার্কিং সহ, তারপরে কয়টা মানে কি কি ভুল হয়েছে, ভুলগুলো তুমি আলাদাভাবে ফিল্টার আউট করে দেখতে পারবা। আমি এটার উপর একটা ভিডিও দিয়ে দিব, ওটা দেখলে বুঝতে পারবা আর কি। ওকে, সো ওয়েবসাইট অনেক সুন্দর মতো গোছানো আছে। সো যেটা বললাম যে এক্সাম দেওয়া যাবে ভাইয়া রাত 11টা থেকে শুরু করে আগামীকাল সকাল 10টা পর্যন্ত এক্সাম দেওয়া যাবে আর কি। ওকে, সো সবাই ভালো থাকো, আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নক করো হোয়াটসঅ্যাপে। আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিই, এখানে নক করো, আমাদের অফিসিয়াল 01643142477 হচ্ছে আমাদের অ্যাডমিশন ওরিয়েন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার। আর কারো যদি আমার সাথে পার্সোনালি কথা বলা লাগে সেক্ষেত্রে হচ্ছে, বা কোনো প্রবলেম শেয়ার করবা, তাহলে 05375551926, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক দিতে পারো। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তুমি যে কোনো প্রয়োজনে 24/7 পাবা, আমার এখানে সবসময় নাও পেতে পারো। সো যাই হোক, যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবা ইনশাল্লাহ, অ্যাডমিশন ওয়ারিয়ার্স। অন্যান্য জায়গায় তুমি কিন্তু এই সুযোগটা পাবা না, তুমি দেখবা যে একদিন এক একজন ক্লাস নিচ্ছে, বা তুমি দেখবো মডারেটররা রিপ্লাই দিচ্ছে, বাট এখানে সম্পূর্ণ দায়িত্বে আমরাই আছি ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে তুমি আমাদেরকে পাবা, হয়তো বা সাথে সাথে না পেলেও কিছুক্ষণ পর ভাইয়ারা রিপ্লাই দিয়ে দেবো, কারণ ভাইয়াদের নিজেদের পড়াশোনা আছে, তোমাদেরকে সামলাতে হচ্ছে, অফলাইনে ব্যাচ আছে, সো অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ অ্যাডমিশন ওয়ারিয়ার্স তোমাদের সাথে আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।